আচ্ছা, একটা কথা, ওই মাঝখানে যদি আমি রেকর্ডিং করতে ভুলে যাই আমাকে বলে দিও। যেমন আজকে এই ওদ্রিয়াই বাঁচায় দিছিল, শেষে 15 মিনিটের মতো প্রায় লস হয়ে গেছিল, ইম্পর্টেন্ট কয়েকটা টপিক চলে গেছে। সো আজকের টপিকটা হলো কি ইলেকট্রোস্ট্যাটিক্স। ইলেকট্রোস্ট্যাটিক্স বলতে তোমরা যারা 9-10 আছিলা তারা হয়তো দশম অধ্যায় পড়েছিলা। দশম অধ্যায়ের মধ্যে তোমাদের স্থির তড়িৎ ছিল, ওইটাকে বলা হতো স্ট্যাটিক্যাল ইলেকট্রিসিটি, ওই অধ্যায় নাম দেওয়া হয়েছিল। সো ওইখানে হালকা পাতলা দেয়া আছে। আর ওর একটা ব্রড ভার্সন হলো গিয়ে তোমার ইন্টারমিডিয়েটে পাবা, এর থেকেও ব্রড ভার্সন আছে, সেগুলো আবার হায়ার লেভেলে। সো এখন এখানে কি কি পড়ানো হয় মূলত, এখানে হলো গিয়ে তোমার পয়েন্ট চার্জ, তারপর বিভিন্ন চার্জের বৈশিষ্ট্য, চার্জের বিস্তৃতি, ডিস্ট্রিবিউশন, আবার চার্জের ভেতরকার যে কুলম ফোর্স, হ্যাঁ, বিভিন্ন অ্যাট্রাকশন, তারপর রিপালশন থাকে, ইলেকট্রিক ফিল্ড থাকে এদের মধ্যেকার, এগুলো নিয়ে কাজ করা হয়। আর তোমরা পড়েছিলে কারেন্ট ইলেকট্রিসিটি কয়দিন আগে, ওইটা ছিল কি, ওইটা ছিল চার্জের ফ্লো নিয়ে কাজ করা। এখানে কোনো চার্জের ফ্লো নিয়ে কাজ হচ্ছে না, এখানে কি হচ্ছে, স্ট্যাটিক কয়েকটা চার্জের মধ্যবর্তী কিরকম আচরণ হতে পারে এগুলো নিয়ে কাজ করা হচ্ছে। সো এটা মোটামুটি মজার একটা পার্ট বা ব্রাঞ্চ বলা হয় ফিজিক্সে। সো এখানের ফার্স্ট টপিকটা আজকে, সেটা হলো ইলেকট্রিক ফোর্স, যেটা সবাই পরিচিত আছে মোটামুটি। তোমরা যারা 9-10 তো ওই যে আরিফিন তো 9-এর না, এবার 10-এ উঠবে। সো অলমোস্ট পরিচিত আছে। আর উদ্ধৃত এবার আমাদের সাথেই। সো এখানে কি করা হয়, এখানে চার্জের মধ্যবর্তী ফোর্স বের করা হয়। আমরা জানি চার্জ কি, চার্জ হলো গিয়ে আচ্ছা, তাহমিনা জয়েন করতে যাচ্ছে। হ্যাঁ, চার্জ হলো কি ইলেকট্রন প্রোটনের মূল বৈশিষ্ট্য, এসএসসি তে যা পড়েছিলাম। অ্যাকচুয়ালি রিয়েল সংজ্ঞাটা অন্যরকম, ভার্চুয়াল ফোটন তৈরি করার ক্ষমতা হলো গিয়ে চার্জ, যেটা এখন শুনলে কিছু বুঝবে না, মাথা পাগল হয়ে যাবে। So, এই চার্জ দ্বয়ে যখন বিপরীত চার্জ বা সমধর্মী চার্জ পরস্পর একত্রে থাকে তখন এর মধ্যে কিছু আকর্ষণ বিকর্ষণ দেখা যায়। আকর্ষণ বিকর্ষণ দেখা যায় মানে ফোর্সের মানে উৎপত্তি ঘটে। তো এটা নিয়ে আলোচনা করা হবে। এখানে আবার কুলম্বস ল আছে। এই যে দেখো, ইলেকট্রিক ফোর্স ডিউ টু পয়েন্ট চার্জেস। পয়েন্ট চার্জ মানে বিন্দু বিন্দু চার্জ। যেমন এই যে দেখো, Q1 একটা চার্জ, Q2 একটা চার্জ। সো এদের মধ্যেকার যে ফোর্স, সেটা সেটা কিভাবে বের করা যায়, সেটা বের করা যায় কুলম্বস ল এর মাধ্যমে। বিজ্ঞানী কুলম্ব একটি মানে নীতি বা একটা ল দিয়েছিল, ফর্মুলা দিয়েছিল সিম্পলি বলতে গেলে। সেটা দিয়ে দুইটা চার্জের মধ্যেকার আকর্ষণ বা বিকর্ষণ বলের মান বের করা যায়। সূত্রটা কি, এই যে এটা, এফ ইজ ইকুয়াল টু কে Q1 Q2 ডিভাইড বাই ডি স্কোয়ার। আর যদি ভেক্টর ফর্মে লিখতে চাও তাহলে এদের ফোর্সটা ক্রিয়া করবে এই যে মানে তোমার লাইন অফ ইন্টারসেকশন, এই সেপারেশন যেটা আছে এই রেডিয়ালি বা এই সরল রেখা বরাবর, এটাকে আমরা ধরে নিলাম ডি ক্যাপ। যদি এর মধ্যে এই বা কি বলা যায়, লাইনের দৈর্ঘ্যটা যদি ডি হয়, তাহলে ফোর্সটা কোন দিকে কাজ করবে, অবশ্যই এর ভেতর দিকে কাজ করবে। এদিকেও হতে পারে, এদিকেও হতে পারে, দুইটা চার্জের জন্য দুই রকম। ধরো এই চার্জের ক্ষেত্রে লেটস সে এটা পজিটিভ চার্জ, তখন তারা বিকর্ষণ অনুভব করবে, এদিকে একবার যাবে, এদিকে একবার যাবে। তো এই চার্জের ক্ষেত্রে তখন আমাদের এই ডি ক্যাপটার মান কত হবে, নেগেটিভ হবে। একটু এক্সাম্পল দেই কলম দিয়ে। ধরো এটা হলো কি ডি, এটা ডি। সো এখন যদি এটা পজিটিভ চার্জ হয়, তো এই এটা ফোর্স ফিল করবে এদিকে, এটা ফোর্স ফিল করবে এদিকে। আর ধরে নিলাম আমরা এটা ডি। তো দেখো দুইটা ডিরেকশন কিন্তু বিপরীত। আমরা যদি এটাকে ধরি এর মানে ফোর্সের ডিরেকশন, সেটা হলো গিয়ে এদিকে। যদি এটাকে প্লাস ধরো তাহলে এটা কিন্তু মাইনাস হয়ে যাবে, মাইনাস ডি ক্যাপ। এটা যদি প্লাস ডি ক্যাপ হয়, এটা মাইনাস ডি ক্যাপ। মানে আলটিমেটলি বিপরীত দিকে কাজ করতেছে, এটা হলো গিয়ে ব্যাপার। সিমিলারলি যখন অ্যাট্রাক্ট করে, তখন দেখো এটা এদিকে কাজ করতেছে, আবার এটা এদিকে কাজ করতেছে। তো এই ডিরেকশন যদি মাইনাস হয়, এই ডিরেকশন কিন্তু প্লাস, অপোজিট ডিরেকশন। তাহলে ফোর্সে আমাদের আর ডিরেকশন নিয়ে এত কাজ করা লাগবে না, যেহেতু তোমার নন ক্যালকুলাস বেস, এখানে এত লাগবে না। হ্যাঁ লাগবে হলো গিয়ে তোমার একটু পরে, ওইখানে আবার অন্যরকম আলোচনা, ওইটা একটু পরে বলতেছি। সো ফর্মুলাটা কি মনে রাখবা, যে কে Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার, এটাই ফর্মুলা। আর এই কে কে লেখা যায় 1/4 পাই এপসাইলন নট, যেখানে এপসাইলন নট হলো গিয়ে পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। বাংলায় মেবি আমার সঠিক মনে নেই, যেটা ছিল শূন্য স্থানের ভেদন যোগ্যতা বা ক্ষমতা, কোনো একটা রাশি ছিল, কোন একটা রাশি। আচ্ছা, এখন এটা হলো কি এপসাইলন নট, এটা একটা গ্রিক অক্ষর। এটা দিয়ে কি প্রকাশ করা হয় প্রথমে, যে এপসাইলন নটটা কি, এটা কি, এটা একটা মান আছে নির্দিষ্ট 8.854 10⁻12।
আর এককটা হলো গিয়ে তোমার কুলম্বের মানে কুলম্ব কনস্ট্যান্ট যেটা তার বিপরীত একক। সো এটা আসলে কি বলে, এই যে পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, এটা মূলত এটা দিয়ে কি বোঝা যায় যে একটা পদার্থ কি পরিমাণ রোধ তৈরি করতে পারে বা তার রেজিস্ট্যান্স কেমন হতে পারে, এটা আসলে বোঝা যায় এই যে পারমিটিভিটি অফ ফ্রি স্পেস দিয়ে। এটা পরবর্তীতে বুঝতে পারবা, জানি না ইন্টারমিডিয়েট আছে কিনা, বাট পরে থাকতে পারে হয়তো, ডাইইলেকট্রিক বৈশিষ্ট্য কয়েকটা ম্যাটেরিয়ালের। সো এটা মূলত বোঝা যায় যে একটা পদার্থের রোধ বা রেজিস্ট্যান্স কেমন হতে পারে পারমিটিভিটি অফ ফ্রি স্পেস থেকে। এরকম সিমিলার আরেকটা রাশি পাবা কয়দিন পরে তোমাদের ধ্রুব হলে গিয়ে ইয়ে পড়াবে, ম্যাগনেটিজম পড়াবে। সরি সরি, না তোমাদের না, তোমাদের না, ক্যালকুলাসে বলেছিলাম, এটা ক্যালকুলাসে ম্যাগনেটিজম পড়াবে। তো এখানে এরকম একটা রাশি আছে, বা এরকম, সরি রাশি না, এরকম একটা কনস্ট্যান্ট আছে যেটাকে বলা হচ্ছে মিউ নট। এটা তোমরা যেহেতু অলরেডি সি ক্যাটাগরির আছো মোটামুটি, তো তোমরা পরবর্তীতে এই জিনিসটা পাবা, তাও একটু বলে রাখি। মিউ নট যেটাকে বলা হচ্ছে পারমিয়াবিলিটি অফ ফ্রি স্পেস। দেখো কথাটা আলাদা, পারমিয়াবিলিটি, পারমিটিভিটি। সো এইটা দিয়ে কি বোঝায়, এটা দিয়ে তো বললামই যে এটা হলো রেজিস্ট্যান্স প্রকাশ করে, বা রেজিস্ট্যান্স বোঝা যায় কেমন হতে পারে। আর এটা বোঝায় কি জানো, এটা হলো গিয়ে ম্যাগনেটিজমের কাজ এখানে। তো এটা বোঝায় যে একটা পদার্থের ভেতর দিয়ে কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড লাইন পাস হইতে পারে, বা হ্যাঁ, এটা এটার দ্বারা এটাই বোঝানো যায় ম্যাগনেটিজমের ক্ষেত্রে, যেটা ধ্রুব তোমাদেরকে তোমাদের না মানে ক্যালকুলাস কোর্সে পড়াবে। তো এখন এটা তো তোমাদের সবারই মনে আসে আশা করি, এই যে ফর্মুলাটা যেটা বললাম, কুলম্বস কুলম্বসের যে সূত্র। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখন দেখি নেক্সট এটার কিছু এক্সাম্পল আছে। এক মিনিট। ও হ্যাঁ, আরেকটা তোমার খুব ইম্পর্টেন্ট একটা থিওরেম পড়াইতে হবে তোমাদেরকে, যেটাকে বলা হয়েছে প্রিন্সিপাল অফ সুপারপজিশন। আচ্ছা দাঁড়াও, কলম বের করি। দেখো লেখাটা আগে পড়ো, কি লিখেছে লেখাটা। এখানে লিখেছে যে দ্য প্রিন্সিপাল অফ সুপারপজিশন স্টেটস দ্যাট এভরি চার্জ ইন স্পেস ক্রিয়েট অ্যান ইলেকট্রিক ফিল্ড at point independent of the presence of other charges in that medium. The resultant, এই যে পরের লাইনটা আরো ইম্পর্টেন্ট, the resultant electric field is a vector sum of the electric field due to individual charges. মানে দেখো, এই প্রত্যেকটা চার্জ আলাদা আলাদা ভাবে ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করে, কিন্তু প্রত্যেক চার্জ কিন্তু আলাদা আলাদা ভাবে ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করে, তাই না? এটা কিন্তু এটা কিন্তু সার্টেন, হ্যাঁ ভাইয়া। এটা সার্টেন যে প্রত্যেকটা চার্জ আলাদা আলাদা ভাবে ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করবে। সো ওরা বলছে কি জানো, ওরা বলছে তুমি যদি কোনো একটা নির্দিষ্ট চার্জের উপর ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রিক ফোর্স যেটাই বলি না কেন বের করতে চাও, তাহলে ওই চার্জটার উপর প্রত্যেকটা চার্জে ইন্ডিভিজুয়ালি দেখবা যে কি পরিমাণ ফোর্স কাজ করতেছে। ধরো এই যে এই চার্জ দ্বারা এখানে একটা ফোর্স, এই চার্জ দ্বারা ধরো এখানে একটা ফোর্স, প্রত্যেকটা ফোর্সকে মানে আলটিমেটলি ভেক্টোরিয়াল সাম করে দিবা, ভেক্টর অনুযায়ী সাম করে দিবা, দেন যে রেজাল্ট আসবে এটা হলো গিয়ে তোমার রেজাল্টেন্ট ফোর্স। বিষয়টা মানে খুবই কমন মনে হতে পারে, কিন্তু না, আসলে ব্যাপারটা ভাবার চিন্তা অন্যরকম। তুমি অন্যরকম ভাবে যদি ভাবো দেখবা যে আল্লাহ, এখানে ফোর্সটা আমি যদি কাজ করবো, তখন এই যে এই চার্জের ফোর্সটা তো এটাকে কিছুটা ব্যালেন্স করে দিবে, তখন কি করব, এরকম প্রত্যেক ক্ষেত্রে দেখবে এইটা আবার একটু ব্যালেন্স করে দেয়। কিন্তু ব্যাপারটা এরকম না, এক্সপেরিমেন্টালি দেখা গেছে যে আমরা যদি ইন্ডিভিজুয়ালি সাম করে দেই, ব্যাপারটা আসলেই খাটে এখানে। তো এর পরবর্তী স্লাইডে এটা নিয়ে আরেকটু আলোচনা করা আছে। দেখো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে এই ধরো একটা এক্স ওয়াই প্লেন বা এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেম। এখানে দেখো কয়টা চার্জ আছে, Q1, Q2, Q3। এখন আমরা চাচ্ছি কি জানো, এই সবগুলা চার্জের জন্য Q1 এর উপর নেট ইলেকট্রিক ফিল্ড, নেট ইলেকট্রিক ফোর্সটা বের করতে। সো নেট ইলেকট্রিক ফোর্স কেন নেট বের করতে হবে, বা এখানে তো অনেকগুলা চার্জ কাজ করতেছে না, ধরো এই চার্জের জন্য এদিকে একটা ফোর্স। দেখো কিভাবে লেখে, লেখার এই ওয়েটা দেখো, ওরা লিখেছে যে 1 এর উপর 2 যদি ফোর্স দেয় তাহলে 1 2 এভাবে লিখেছে, লেভেলিংটা দেখছো? তারপর এখানে দেখো এই যে 1 এর উপর 3 দিতেছে ফোর্সটা, তো 1 3 প্রথমটা যেটা তার উপর দেয়া হচ্ছে, আর যে দিবে সেটা হলো গিয়ে শেষে। সো এইভাবে। আবার হ্যাঁ, ঠিক আছে, এখন এই দুইটাকে তুমি যদি এই যে দুইটা ভেক্টর রাশি আছে, এই ভেক্টরটাকে সাম করো বা ভেক্টরের রেজাল্টেন্ট বের করো, রেজাল্টেন্ট ভেক্টর পড়িয়েছিলাম। তো রেজাল্টেন্ট যদি বের করো তাহলে দেখবে যে এই যে এই লাইন বরাবর তোমার নেট ফোর্সটা যাবে F1। আর অ্যাজ ইফ মনে হবে যে এইখান থেকে কোনো একটা চার্জ আমাকে ফোর্স দিচ্ছে, দেখলে আপাতত মনে হবে দেখো আমরা এখানে কিন্তু চার্জটা কিন্তু এখানে, ওই যে বিষয়টা এরকম, দর্পণ পড়েছিলা, অবাস্তব বিম্ব কিন্তু মনে হয় যে অন্য দিক থেকে আলো আসতেছে, হ্যাঁ ব্যাপারটা এরকম মনে হবে যে চার্জ হলো এদিকে একটা ফোর্স দিচ্ছে,
এদিকে একটা ফোর্স দিচ্ছে। তো আমরা তো আর দেখবো না যে কোন চার্জ আমাদেরকে ফোর্স দিচ্ছে, আমরা নেট রেজাল্টটা পাবো। আমাদেরকে মনে হবে পিছন থেকে এদিকে ধাক্কা দিচ্ছে, তো আমাদেরকে তখন আপাত দৃষ্টিতে মনে হবে বুঝছি এখানে তাহলে মনে হয় কোনো একটা চার্জ আছে, সেই চার্জটা আমাদেরকে ধাক্কা দিচ্ছে একবার লম্ব বরাবর। সো এটা হয়ে গিয়ে আমাদের মানে রেজাল্টেন্ট ফোর্সটা বের করতে হবে এইভাবে। দেখো ওরা লিখে দিয়েছে যে এই মানে নেট যে রেজাল্টেন্ট ফোর্স সেটা হবে এটার জন্য যে ফোর্স প্লাস এটার জন্য যে ফোর্স। দেখো সাম কিন্তু ভেক্টর সাম, এই যে ভেক্টর সাম, নর্মাল সাম না। সো এইভাবে দেখো ইয়া করে দাও, একটু লিখে দিছে সুন্দর করে, এখানে ইউনিট ভেক্টর নোটেশন দিছে। আর ভেক্টর সাম কিভাবে করে আগেও বলে দিয়েছিলাম, কম্পোনেন্ট ওয়াইজ করতে পারো। কম্পোনেন্ট ওয়াইজ খুব ইজি। তুমি এটার এখানে কম্পোনেন্ট বের করবে, এক্স কম্পোনেন্ট, এই ফোর্সের ওয়াই কম্পোনেন্ট বা এই ফোর্সের এক্স কম্পোনেন্ট, সবগুলো কম্পোনেন্টকে যোগ করে দিবা, এক্স এর সাথে এক্স, ওয়াই এর সাথে ওয়াই। তাহলে তো আমরা কি পাবো, নেট যে ফোর্স, সেই ফোর্সের এক্স এন্ড ওয়াই কোঅর্ডিনেট পেয়ে যাব। আর যদি মান বের করতে বলে তাহলে তো ইজি, জাস্ট ওই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা হলো গিয়ে মান। কারণ আমরা হলো গিয়ে এক্স আর ওয়াই বের করে ফেলেছি, আর এক্স ওয়াই আর ওয়াই বের করলে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, মানটা সিম্পলি অতিভুজ হয়ে যাবে। তো এখানে কি কোনো কোয়েশ্চেন আছে তোমাদের? ভাই ওই যে যে রেজাল্ট ওইটা কি পিথাগোরাসের সূত্র দিয়ে প্রমাণ না যে রুট ওভার এ হ্যাঁ স্কয়ার মানে প্লাস বি কিছুটা স্কয়ার কিছুটা পিথাগোরাসের মতোই তো। দেখো 90 ডিগ্রি না, সো 90, অতিভুজ হয়ে যায় না? হ্যাঁ অতিভুজ। এই ধরো এখানে এক্স কাজ করতেছে, ওয়াই কাজ করতেছে, এদিকে কাজ করতেছে, তো আমাদের নেট রেজাল্ট এদিকে কাজ করবে। নেট রেজাল্টটা কত হবে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর ব্যাপারটা একটু অন্যরকম ঘটে যখন তোমার এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয় না, তখন একটু অন্যরকম। ধরো এরকম হয়ে গেল, তো তখন একটা সূত্র আছে সিম্পলি, ওই সূত্রটা মনে হয় ছিল এরকম যে এক্স আর এটা যদি ওয়াই হয়, হ্যাঁ, তাহলে ফর্মুলা একটু মুছে লিখি, এক্স আর এটা যদি ওয়াই হয়, আর এটা যদি আমাদের রেজাল্টেন্ট ফোর্স হয়, আর ব্যাপারটা এরকম, এটাকে আবার এখানেও লিখতে পারো, এই যে যে ওয়াইটা লিখলাম না, ওয়াইটাকে তুমি এইভাবে সুন্দর করে লিখতে পারো এই সাইডে, তখন সামান্তরিক মনে হবে। তো এই রেজাল্টেন্ট ফোর্সের মানটা তোমার কিছুটা এরকম মনে হবে। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy কস থেটা। তো থেটা কোত্থেকে আসলো, থেটা হলো কি, দেখো এই ওয়াইটাকে আমরা এখানে লিখি, ওয়াইটাকে এখানে লিখলাম। সো এক্স আর ওয়াই এর মাঝখানে যে কোণটা ছিল সেটা হলো থেটা, আর এই যে যে আচ্ছা রেজাল্টেন্ট এটা ফোর্স এটা হাসান হলো স্যার এক্স হোল করাইছিল স্কয়ার আসবে। হ্যাঁ বলো। না মানে এটা হাসান স্যার একবার করাইছিল স্থির তরিতে মনে পড়ছে। হ্যাঁ আমাদেরও 9-এ থাকতে 10-এ থাকতে একবার করেছিল, তো আমরা দেখে তো পরে শীট খেয়ে গেছিলাম যে এটা কই থেকে কি আসলো আবার। আচ্ছা, তো এটা কি একটা ফর্মুলা আছে, যারা জানো না তারা একটু ইউটিউবে বা গুগল করলে দেখতে পারবা। এটা হচ্ছে মেনলি ল, কোসাইন ল। হ্যাঁ এটাকে কোসাইন, কোসাইন ল বলে। কোসাইন ল, হ্যাঁ কোসাইন ল। কোসাইন ল খালি মাইনাস আসবে, ওই যে আমরা যেখানে প্লাস লিখলাম তো প্লাস 2p হুম, প্লাস 2xy cos হুম, থিটা, কিন্তু ইন রিয়েলিটিতে হুম, কোসাইন হুম। লটে মাইনাস এসে পড়বে সিম্পলি। সো এটা আচ্ছা, প্রমাণ করার ব্যাপার। আমি এটা বোঝার জন্য একটা বলি সবাইকে, কার যদি বুঝতে পারলাম কোসাইন ল, এটা কোসাইন লটা বোঝার জন্য এই টেলিগ্রামে একটা বই আছে, লাইক ক্ল্যাপনার মেকানিক্স এর, ওখানে ফার্স্ট পেজের দিকে কিছু কোসাইন ল এর ব্যাখ্যা আছে, সাইন ল এর, ওটা দেখে নিতে পারো হ্যাঁ সবাই। মজার। দিন স্টার্ট। ওকে, সো নেক্সট স্লাইডে যাচ্ছি। আচ্ছা ওদ্রি বা আরিফিন আর কোনো প্রবলেম আছে এখানে? আচ্ছা আই গেস। না ওকে, সো এবার হলো গিয়ে ইলেকট্রিক ফিল্ড লাইন। তারপর আচ্ছা কে এবার টেক্সট করেছে, 1 মিনিট, আমি আছি না, হ্যাঁ ও তো আছেই। আচ্ছা তা আমি না লিভ নিয়েছিল। হ্যাঁ ওকে, দেখো এই যে ইলেকট্রিক ফিল্ড লাইন, ব্যাপারটা কি, এটা একটা চার্জ, পয়েন্ট চার্জ, কিউ প্লাস চার্জ। আচ্ছা কালারটা অন্য নেই যাতে বোঝা যায়। হ্যাঁ এটা একটা প্লাস চার্জ, এটা একটা মাইনাস চার্জ। সো ফিল্ড লাইনটা কি, দেখো এখান থেকে কয়েকটা প্যারালাল লাইন এরকম চলে গেছে, রেডিয়াল কয়েকটা লাইন বের হয়ে গেছে। আবার এখানে দেখো রেডিয়াল কয়েকটা লাইন ভেতরে চলে গেছে। মূল কথাটা বলি যে রেডিয়ালি কয়েকটা লাইন বের হবে বা ঢুকে যাবে, এটা হলো গিয়ে তোমার ফিল্ড লাইন। কিন্তু এই যে বের হওয়া ঢুকে যাওয়া এটা আসলে কিছুই না, কনভেনশন। অর্থাৎ মানুষ একটা প্রচলিত ধরে নিয়েছিল যে প্লাস চার্জ থেকে এরকম লাইন কয়েকটা বের হয়,
এগুলাকে ফিল্ড লাইন বলা হয়। বের হয়, গ্রহণ হয়, মানে ঢুকে যায় এটা বলিনি, বের হয়, সেটা একটা কনভেনশন ছিল, মানুষ একটা প্রচলিত ভাবে ধরে নিয়েছে, ওইখান থেকেই মানে শুরু হয়ে গেছে। আর নেগেটিভ চার্জের দিকে ওই যেগুলো বের হয়েছে সেগুলো জাস্ট এখানে যোগ হয়ে যাবে বা মানে ঢুকে যাবে। তো মূলত একটা সার্কুলার পথ তৈরি করে তারা সব সময়, এই জন্য এখানে ঢুকে আর এখান থেকে বের হয়, প্লাস মাইনাস বিপরীত চার্জের ক্ষেত্রে। তো এটা হলো গিয়ে তোমার ফিল্ড লাইন। আর ফিল্ড লাইনটা কি রিপ্রেজেন্ট করে? ফিল্ড লাইন হলো গিয়ে তোমার ইলেকট্রিক ফিল্ডের ডেনসিটিটা রিপ্রেজেন্ট করে। দেখো আমি এখানে একটা ছোট রিজিয়ন নিলাম কাছাকাছি। দেখো এখানে কয়টা ফিল্ড লাইন কাজ করতেছে। আচ্ছা দাঁড়া 1 মিনিট, একটু বড় করে আঁকি। দেখো হ্যাঁ, একটা ছোট এরকম একটা রিজিয়ন নিলাম। তো এখানে কয়টা ফিল্ড লাইন? 1টা 2টা 3টা। তো একটু উপরে যাও, সেম শেপের রিজিয়ন আরেকটা নাও এখানে, আর ধরো এখান থেকে। তো দেখো এখন কয়টা ফিল্ড লাইন যাচ্ছে এখান থেকে? 2টা। তো ফিল্ড লাইন যতগুলো হবে 2টা। বুঝতে হবে যে এখানে তোমার ইলেকট্রিক ফিল্ডের ঘনত্ব বেশি আছে, মানে ইলেকট্রিক ফিল্ডটা স্ট্রং। আর যত উপরে যাচ্ছে দেখো ফিল্ড লাইনের মধ্যবর্তী সেপারেশন বাড়তেছে, ইলেকট্রিক ফিল্ডের মানে কি বলা যায়, পাওয়ারটা কমে গেছে। ঠিক আছে, এটা হলো কি রিপ্রেজেন্ট করে এরকম। আবার দেখি নেক্সট স্লাইডে কি আছে। এইটা এখানে যে ইলেকট্রিক ফিল্ডের এই কাহিনী, এটা কি জানো ফ্যারাডে? হ্যাঁ, এটা হলো গিয়ে তোমার ফ্যারাডে বিজ্ঞানী এই কাল্পনিক যে ফিল্ড লাইন এগুলা প্রথম তিনি মানে সবার সামনে নিয়ে আসছেন। আর বিষয়টা যে কাল্পনিক, এটা আসলে কাল্পনিক মনে হলেও কাল্পনিক না, সত্যি কথা বলতে গেলে। গাউস ল পড়ার সময় আরো ভালো বুঝতে পারবে, কিন্তু তোমাদের আনফরচুনেটলি গাউস ল নাই এখন, এটা ক্যালকুলাস বেসে আছে। আচ্ছা, সো আরেকটা এক্সাম্পল এখানে ছোট করে, এই দেখো আমি বলেছিলাম যে সবগুলো কিন্তু সার্কুলার লুপ তৈরি করবে, পজিটিভ থেকে বের হইছে, নেগেটিভে গিয়ে পতিত হইছে, সবগুলো এরকম সার্কুলার লুপ তৈরি করতেছে। এখন তোমাদের কোয়েশ্চেন আসতে পারে, আচ্ছা তাহলে এই যে এখান থেকে যে একটা সমান্তরাল বা মানে একদম ভূমির সমান্তরালে বের হয়, তাহলে সেটা কই যাবে? সেটা ম্যাথমেটিক্যাল অনুসারে অসীমে গিয়ে মিলবে, অসীমে গেলে কিছুটা ডিফ্লেক্ট হয়ে আবার মিলে যাবে। কিন্তু আমরা তো আর অসীম নিয়ে এত দূরত্ব নিয়ে কাজ করার দরকার নেই, আমরা এত ইয়া না, তাই আমাদের এই যেগুলো নিয়ে চিন্তা করলেই হবে, যে এইখান থেকে সামান্য একটু ধরে নিলাম বেন্ড করেছে, দেন সবগুলা সার্কুলার লুপ ক্রিয়েট করতেছে। তো এটা আচ্ছা, ফর্মুলা, ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা খুবই ইজি, ফিল্ডের ফর্মুলা বের করতে পারবা। তোমরা পড়েছিলে না এফ ইজ ইকুয়াল টু কিউ ই, এটা যদি সূত্রটা তোমার ডাইমেনশন অ্যানালাইসিস এর মাধ্যমে দেখতে পারো যে সূত্রটা কারেক্ট। এফ ইজ ইকুয়াল টু কিউ ই, আমি আবার লিখে দিই, এফ ইজ ইকুয়াল টু কিউ ই। আচ্ছা, সো এখানে যে কিউ, সেটা হলো গিয়ে তোমার এই ফিল্ডের মাঝখানে যে চার্জ রাখা হয় সেই চার্জ, এটা হলো গিয়ে কিউ। তুমি এই যে এখানে এফ এর জায়গায় কুলম্বস ল অনুসারে যে সূত্রটা আসে না, সেই সূত্রটা বসায় দাও। যদি বসিয়ে দাও তাহলে তুমি দেখতে পাবা আলটিমেটলি ক্যান্সেল আউট হয়ে যাবে কিউ কিউ। কোন কিউটা ক্যান্সেল আউট হবে? এই যে যেই কিউটাকে তুমি ফিল্ডের যে কোনো একটা পয়েন্টে বসাবা, সেই কিউটা ক্যান্সেল আউট হয়ে যাবে। একটা কিউ অবশিষ্ট থাকবে, সেটা কোন কিউ জানো? সেটা হলো গিয়ে যেই চার্জের কারণে ফিল্ডটা বের করবা। ধরো এই যে এই চার্জের জন্য এইখানে আরেকটা চার্জ নিছো, তো এই চার্জটা কি ফিল্ড অনুভব করবে, তো সে মানে কি ফোর্স অনুভব করবে। তো এটা ধরলাম এখানে ইলেকট্রিক ফিল্ড হলো কি ই, তাহলে সে ফোর্সটা অনুভব করবে কত? কিউ ই, সূত্র অনুসারে, সিম্পল। তো এখানে তুমি জাস্ট মানে কুলম্বস ল অনুসারে ফোর্সের ইকুয়েশন বসায় দাও, তাহলে দেখবা যে এই যে কিউ আছে, এই কিউ আর ওইখান থেকে একটা কিউ চলে যায়, আলটিমেটলি একটা কিউ বাকি থাকবে, সেটা হলো গিয়ে যেই চার্জ ফিল্ডটা জেনারেট করতেছে সেই চার্জ। সো এখান থেকে দেখো ফর্মুলাটা কি আসে, যে ইলেকট্রিক ফিল্ড 1/4πε0 Q/d²। ভেক্টর অনুসারে লিখতে গেলে একটা ডি ক্যাপ দিয়ে দিলাম, তোমার হলে গিয়ে মানে দুইটা চার্জের রেডিয়াল বরাবর সেন্টার বরাবর কাজ করবে ফোর্সটা, ফিল্ডটা। এটা হলো ফর্মুলা, জাস্ট মনে রাখবা। আরেকটা জিনিস দেখো, এই জিনিসটা যে এইখানে একটা যে কোনো পয়েন্টে আমরা যদি ফিল্ড বের করতে চাই, ফিল্ডের মান নিয়ে চিন্তা করো। সো আর দূরত্ব বা ডি দূরত্বে আমরা কি করতে পারি? অসংখ্য দিকে নিতে পারি, অসংখ্য দিকে আর দূরত্ব বা ডি দূরত্বে যেতে পারি। বলতে গেলে একটা সার্কেল চিন্তা করো আর দূরত্বে। তো এই সার্কেলের প্রত্যেকটা বিন্দুতেই কিন্তু ফিল্ডের মান সমান, ইলেকট্রিক ফিল্ডের মান সমান। কেন? কারণ সবাই সমদূরত্বে আছে, কিন্তু দিক সমান না, এটা মনে রেখো। জাস্ট ফিল্ডের মানটা সমান, এটা অনেক মজার, সিমেট্রিক, এটাই, আর কিছু না। সো নেক্সট দেখি কি আছে। আচ্ছা, গুড নিউজ হলো গিয়ে যে ইলেকট্রিক ফিল্ডও তোমার ফোর্সের মতো সুপারপজিশন প্রিন্সিপাল ফলো করে বা মেনে চলে।
এর মানে ফোর্সকে যেভাবে তুমি ইয়ে করতে পারছিলা কম্পোনেন্ট ওয়াইজ, আর প্রত্যেকটার জন্য আলাদা 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 ইন্ডিভিজুয়ালি যোগ করতে পারছিলা ভেক্টর অনুসারে, ইলেকট্রিক ফিল্ডকে এভাবে যোগ করতে পারো। এখন মানে ইয়া দেখে কিভাবে যোগ করা যায় ইলেকট্রিক ফিল্ডকে, অ্যাপ্রোচটা দেখে। এদিকে তাকাও সবাই। হ্যাঁ, সো ধরো এই হয়ে গিয়ে পি পয়েন্ট, লাল কালি নেই, হ্যাঁ এটা হয়ে গিয়ে পি পয়েন্ট। এই পয়েন্টে আমি ফোর্স ইলেকট্রিক ফিল্ড বের করবো, নেট ইলেকট্রিক ফিল্ড। সো এখানে দেখো অনেকগুলো চার্জ আমার এখানে বসানো আছে, Q1 Q2 Q3 Q4 এক্সেট্রা এক্সেট্রা, সবার নির্দিষ্ট একটা দূরত্বে বজায় রাখছে। সো এখানে এগুলোর কারণে দেখো ফোর্স ফিল্ড কিন্তু আছে আমার জন্য। Q2 এর জন্য ধরো এদিকে একটা ফিল্ড, Q3 এর জন্য এদিকে ফিল্ড, Q4 এর জন্য এদিকে ফিল্ড, তারপর দেখো এই যে Q1 এর জন্য এদিকে একটা ফিল্ড। তো এই সবগুলাকে যোগ করার ফলে রেজাল্টেন্ট হিসেবে এই যে এই ফিল্ডটা পাইছি আমরা, এই ফিল্ড, এই ফিল্ড, সেটা দেখলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এখান থেকে আসতেছে। এটা হলো রেজাল্টেন্ট। তো এটা কিভাবে বের করবা? সিম্পল। এই প্রত্যেকটা এখানে এখন বের করা যাবে না, কারণ এখানে এনাফ ইনফরমেশন দেওয়া হয় নাই। তুমি কি করবা জানো? তুমি প্রথমে এখানে একটা কোঅর্ডিনেট নিবা, ওই যে ভেক্টর যেভাবে করানো শিখাইছিলাম, কোঅর্ডিনেট নিবা। আমি যেভাবে করি বলতে গেলে, যে এই প্রত্যেকটার কম্পোনেন্ট বের করবা, প্রত্যেকটা ভেক্টরের জন্য কম্পোনেন্ট বের করবা, এক্স কম্পোনেন্ট, হ্যাঁ, এগুলা তারপর যোগ করে দিবা সাইন অনুসারে, সাইন অনুসারে। তারপর ওয়াই কোঅর্ডিনেট বের করবা, ওয়াই কম্পোনেন্ট বের করবা, দেন সবগুলাকে যোগ করে দিবা সাইন অনুসারে। প্রত্যেকটার বলতেছি কিন্তু। সো প্রত্যেকটার ওয়াই কম্পোনেন্ট যোগ করার ফলে যে নেট ওয়াই কম্পোনেন্ট আসলো, সেটা হলো গিয়ে তোমার এই যে ইলেকট্রিক ফিল্ড তার ওয়াই কম্পোনেন্ট, এই যে ইলেকট্রিক ফিল্ড তার ওয়াই কম্পোনেন্ট, সেটা হলো এই যে এতটুকুর মান। আবার প্রত্যেকটার এক্স কম্পোনেন্ট যোগ করার ফলে যে নেট এক্স কম্পোনেন্ট আসবে, সেটা হলো গিয়ে এই যে ইলেকট্রিক ফিল্ডটা আছে না, তার এক্স কম্পোনেন্ট, সেটা হলো গিয়ে এতটুকুর মান। তো এটার মান যদি তুমি বের করতে চাও তাহলে কি করবা? এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার রুট ওভার করে দাও, শেষ, ইলেকট্রিক ফিল্ডের মান পেয়ে গেলা। আর দিক তো এইভাবে দিক বের করা যায় ইজিলি, যে ওয়াই কে এক্স দ্বারা ভাগ করে ট্যান ইনভার্স করে দাও, তাহলে এই থিটার মান পেয়ে যাবা, যেটা ভেক্টরের ক্লাসে তোমাদের করানো হয়েছিল অলরেডি। ইলেকট্রিক ফিল্ড আচ্ছা, ফর, ইলেকট্রিক ফিল্ডের ইউনিট ইউনিটটা বের করা আচ্ছা একটু ইলেকট্রিক সমস্যা হয়েছিল আমি যখন স্টেপ নিউটন পার কুলম, ইলেকট্রিক ফিল্ডের ইউনিট থেকে নিউটন পার কুলম, অনেক সময় ভোল্ট পার মিটারও লেখা থাকে। নিউটন পার হুম। ওই যে ইয়ে পড়ো নাই, এফ ইজিক্যাল টু কিউ একটা ফর্মুলা আছে না, ওইখান থেকে বের করতে পারো। আচ্ছা কে টেক্সট করেছে? থাকিয়ে আছি, ওকে। সো ইলেকট্রিক ফিল্ড ফর ডিসক্রিট চার্জেস, তোমাদের আজকে বেশি টপিকস নেই, খুব অল্প টপিকস। সো এটা দেখো, ডিসক্রিট চার্জ মানে ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলা চার্জ। আরে কই চলে গেল? ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলা চার্জের কারণে আমাদের নেট ইলেকট্রিক ফিল্ড মান বের করবো। সো এখানে একটা ছোট প্রবলেম দেওয়া আছে। এখানে একটা সমকোণী ত্রিভুজ, তো সমকোণী ত্রিভুজে এখানে একটা ইয়া আছে, প্লাস চার্জ আছে, মান হলো গিয়ে +2 ন্যানো কুলম্ব। আর তার থেকে 3 সেন্টিমিটার দূরে এখানে একটা চার্জ আছে -1 ন্যানো কুলম্ব। সো আর হলো গিয়ে, হ্যাঁ ওরা বলছে যে পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বের করো, নেট ইলেকট্রিক ফিল্ড, নেট ইলেকট্রিক ফিল্ড বের করো। আচ্ছা একটা তোমাদেরকে মজার ব্যাপার বলি, এটা মনে রাখবা, যখন এই যে এরকম ত্রিভুজ দেখবা, সমকোণী ত্রিভুজ, যেখানে এই ব্যাপারটা ঘটে 3 4 5, 3 4 5-এর যখন খেলা থাকবে, 3 4 5, তখন বুঝবা যে এটা তোমার হবে 53 ডিগ্রি। আর যখন এরকম এটা উল্টা যাবে, 4 3 5, তখন এটা হবে 37 ডিগ্রি। মজার জিনিসটা মনে রাখবা। তো 37 আসলে অ্যাকচুয়ালি 37 না, 36.86 এর মতো কাছাকাছি আসে। এই জিনিসটা মজাদার কেন? তোমার ক্যালকুলেটর না থাকলে তুমি এইভাবে অ্যাপ্রক্সিমেট করতে পারবা ব্যাপারটা, ঠিক আছে? আর এখানে লাগবেও না অ্যাঙ্গেলের মান বের করা, আমরা জাস্ট সাইন থিটাকে এলিমিনেট করে দেবো, পরে বলতেছি কিভাবে। আচ্ছা তো এখন এই প্রবলেমটা কিভাবে সলভ করবা আমি একটু বলে দিই আগে। এই প্রত্যেকটার জন্য এখানে একটা ভেক্টর অনুসারে ফোর্স আসবে বা ইলেকট্রিক ফিল্ড আসবে। এটার দেখো এদিকে ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা নেক্সট স্লাইডে এটা সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে, ওইখানে আঁকানো আছে, আমি ওইখানে যাচ্ছি, দাঁড়াও এটাকে মুছে দিই। সো দেখো ডানের চিত্রটায় তাকাও আগে।
হ্যাঁ, এখানে আগে তাকাও, এখানে কি দেয়া আছে দেখো, পজিটিভ চার্জ। এই পয়েন্টে যদি ফিল্ড বের করি, তো পজিটিভ চার্জ থেকে ফিল্ড কোন দিকে যায়? এদিকে যায় না? এদিকে যায় না? এদিকে যাবে পজিটিভ চার্জ থেকে ফিল্ড। আর নেগেটিভ চার্জে কি ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ড লাইন কি ঢুকে না? হ্যাঁ, সো ইলেকট্রিক ফিল্ড লাইন এদিকে যাবে, মানে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা এদিকে নেগেটিভ চার্জের জন্য। সো দেখো, আচ্ছা 10 মিনিট আছে, সো 5 মিনিট পরে আমি মিটিং এ আবার নতুন লিঙ্ক দিয়ে দিব। 5 মিনিট নাকি, দেখি তো, খুব কম সময় আছে নাকি। আচ্ছা হ্যাঁ, 9 মিনিট আছে। তো দেখো, এখানে ইলেকট্রিক ফিল্ড কাজ করতেছে কিসের জন্য? এই যে 2 ন্যানোকুলম প্লাস 2 ন্যানোকুলম। আর এখানে ইলেকট্রিক ফিল্ড কাজ করছে কিসের জন্য? -1 ন্যানোকুলম। তো এদের মধ্যবর্তী কোণ কত জানো? এটা বের করা যায় খুব ইজি। যদি আমরা এটাকে থেটা ধরে দিই, এটাকে যদি থেটা ধরি, যে আগে চিত্রে ছিল থেটা ধরি, তাহলে এটা তো একটা স্ট্রেট লাইন। তো এটা কত হবে? 180 মাইনাস থেটা। 180 মাইনাস থেটাকে কি লেখা যায়? পাই মাইনাস থেটা। ফাইন, প্যারা নাই। তো এটা লিখে দিলাম। আচ্ছা, এখন আমরা ভেক্টর সাম করবো কিভাবে? আমি যেভাবে করতাম আমি সেভাবে এই সাইডে করে দিয়েছি। আমি হলে কি করতাম, এখানে একটা কোঅর্ডিনেট নিতাম, একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট নিতাম পি পয়েন্টে। দেখো এই যে আমি এটাই করেছি, পি পয়েন্টে একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট নিয়েছি। সো এখানে নেয়ার কারণে দেখো এই জিনিসটাকে আবার লিখলাম যে পি দ্বারা কর্তৃক যে E2 ফোর্স, পি পয়েন্টে যে E2 ফোর্স কাজ করতেছে, E2 ফোর্সটা কি? 2 নিউটন যে ফোর্সটা দিচ্ছে, 2 ন্যানোকুলম যে ফোর্সটা দিতেছে আমাকে, এটা হলো কি E2 ফোর্স, মানে না সরি, ইলেকট্রিক ফিল্ড। হ্যাঁ, সো ইলেকট্রিক ফিল্ড হলো গিয়ে E2, এটা হলো গিয়ে 2 ন্যানোকুলম যে ইলেকট্রিক ফিল্ড দিতেছে সেটা হলো গিয়ে E2। আর এইখানে E1 সেটা হলো গিয়ে -1 ন্যানোকুলম যে ইলেকট্রিক ফিল্ডটা দিতেছে। তো এটাকে আমরা সুন্দরভাবে এখানে লিখলাম। এখন দেখো, এখানে আমরা ধরে নিচ্ছি যে এক্স অক্ষের সাথে এই ইটা, মানে E2 যেটা আছে এটা ফাই কোণ উৎপন্ন করতেছে ধরে নিলাম। তো এই ফাইয়ের মানটা আমরা বের করব। কিভাবে বের করব? দেখো, এই সম্পূর্ণটার মান কত? সম্পূর্ণটার মান কত? পাই 180। পাই মাইনাস 100, পাই ও মাইনাস থেটা বা 180 মাইনাস থেটা। সো এটা কি 90 ডিগ্রি না? এক্স আর ওয়াই এর মাঝখানে কোণ 90 ডিগ্রি। তো এটা কত হবে? এটা থেকে 90 বাদ, এটা থেকে 90 বাদ যাবে। সো পাই মাইনাস থেটা বাই মাইনাস পাই বাই 2, আলটিমেটলি পাই বাই 2 মাইনাস থেটা। সো ফাই এর মান কত? পাই বাই 2 মাইনাস থেটা। তো এখন তুমি সিম্পলি কি করবা? E2 এর মান আগে বের করবা। তো E2 এর মান বের করার ফলে তুমি যেটা করবা, E2 কে এক্স অক্ষে প্রজেকশন নিবা, মানে এর এক্স কম্পোনেন্ট বের করবা E2 এর। ঠিক আছে, E2 এর এক্স কম্পোনেন্ট বের করলা। আর এখন দেখো E1 এর কোনো এক্স কম্পোনেন্ট আছে? নাই। E1 তো এদিকে কাজ করতেছে, E1 এর কোনো এক্স কম্পোনেন্ট নাই, তো জিরো। তো এখানে শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ড, নেট ইলেকট্রিক ফিল্ডের এক্স কম্পোনেন্ট কে দিতেছে আমাকে সাপ্লাই? এই যে E2 cos phi, E2 cos phi, এটা হলো কি আমাদের নেট ইলেকট্রিক ফিল্ড দিবে। আর ওয়াই কম্পোনেন্টে দেখো, ওয়াই কম্পোনেন্টে একটু আছে যে E2 sin phi, সেটা হলো কি আমার এই E2 এর ভার্টিক্যাল কম্পোনেন্ট, E2 sin phi এদিকে কাজ করবে। আর E1 এটা কিন্তু পুরোপুরি ভার্টিক্যাল, কারণ এর কোনো এক্স কম্পোনেন্ট নাই। তো এই দুটাকে এখন তুমি রেজাল্টেন্ট করবা, এটা থেকে এটা বিয়োগ করে দাও। এটা থেকে এটা কেন বিয়োগ করতে বললাম, কারণ এটাকে আমরা প্লাস ধরি উপরের ডিরেকশনকে, আর এটাকে মাইনাস ধরি। সো এটা থেকে এটা বিয়োগ করে দিবা, তাহলে এটা হলো ওয়াই কম্পোনেন্ট। ঠিক আছে, আচ্ছা আর 6 মিনিট আছে, দাঁড়াও 1 মিনিট দেখি তো টেক্সট করেছে কে কে। আরে আচ্ছা, সো এখন কি আমি নতুন মিটিং এর লিংক দিব? দিয়ে দেন ভাই। আচ্ছা ঠিক আছে, তো তোমরা লিভ নিয়ে নাও, আমি এখনই দিয়ে দিই। আচ্ছা, ক্লাসের টাইম কত? ক্লাসের 6 টাইম মিনিট আছে না? 6 মিনিট আছে। ঝামেলা হয়ে যায়, দিয়ে 6 দিই। মিনিটে কোন 6 মিনিটে একটা ডিভাইস দিয়ে দাও, ছোট্ট হালকা আচ্ছা ঠিক ডিভাইস আছে, দিয়ে দাও, হ্যাঁ হালকা। হালকা, জাস্ট এই পেজটা দেখো, এই পেজের পরবর্তীতে এই সুন্দর। পেজ প্লাস আগে পেজগুলো আচ্ছা হালকা ওইটা ডিভাইস দিয়ে দাও। লাগবে না, ওইটা এক লাগবে না। মিনিট 1 মিনিট করে দেখো দেখো, ঠিক এই আছে। আহ এই পেজের পরবর্তী সুন্দরভাবে আবার লেখা আছে। আমি just ছোট করে একবার বলতেছি কি করছি। এই পয়েন্টে পি পয়েন্টে একটা কোঅর্ডিনেট নিছি। পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কয়টা? দুইটা, এদিকে একটা, এদিকে একটা। সো এটা আমরা জাস্ট সুন্দর করে এখানে লিখে নিলাম যে এখানে E2 কাজ করতেছে, এখানে E1 কাজ করতেছে। ধরে নিচ্ছি যে E2 এক্স অক্ষের সাথে ফাই কোণ উৎপন্ন করছে। ফাই এর মানটা আমরা বের করলাম এভাবে, এই যে এখান থেকে ধরো একটা প্যারালাল দাগ টেনে দাও, প্যারালাল দাগ টেনে দাও। তো এটা তোমার 90 ডিগ্রি, তো এটা তোমার ফাই। এই ফাই এর মানটা তোমার আসবে এই যে এটা, যেটা বললাম, ফাই এর মানটা সুন্দর করে এটা এসে পড়বে। আর হ্যাঁ, সো ফাই এর মান যেহেতু বের হয়ে গেছে, তো আমরা এখন কি করছি, কম্পোনেন্টে ভাগ করছি, কম্পোজিশন করছি। E2 কে এদিকে কম্পোনেন্টে ভাগ করলাম, E2 cos phi। আর এটার যে এটার হলো কি এক্স কম্পোনেন্ট, দেখি এটা এক্স কম্পোনেন্ট কত আসে। তো এখানে কোনো অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল না?
আচ্ছা, তো এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল হলে cos 90 মান 0, এইভাবে 0, ওইভাবে 0। cos 90 মান 0 মানে এখানে কোনো উপাংশই নাই E1 এর। সো আমাদের এখানে জাস্ট একটা উপাংশ আছে, সেটা হলো কি এটা E2 cos phi। এটা হলো কি আমাদের x কম্পোনেন্ট ইলেকট্রিক ফিল্ডের। হ্যাঁ, আর y কম্পোনেন্টটা এখন দেখি। y কম্পোনেন্ট কত আসবে দেখো, একটা হলো গিয়ে E2 এদিকে কাজ করতেছে, তো E2 sin phi, এটা E2 sin phi, আর E1 হলো কি নিচের দিকে কাজ করতেছে। তো আমরা রেজাল্টেন্ট বের করবো, দেখো E1 এর ডিরেকশন কিন্তু মাইনাস, E2 হলো গিয়ে প্লাস। তো এখন E2 cos phi, E2 sin phi, এটা হলো কি E2 sin phi মাইনাস E1, E2 sin phi, আচ্ছা ধরো sin phi এখানে লিখলাম মাইনাস E1। এটা হলো কি আমাদের কি y অক্ষে না, y অক্ষে ভার্টিক্যাল। সো এটা পেয়ে গেলাম। তো আমরা তো সিম্পলি বলে মানে হয়ে গেল যে রেজাল্টেন্ট ভেক্টরের কোঅর্ডিনেট। সো এখানে আরেকটু সুন্দর করে এক্সপ্লিসিটলি এটাকে বর্ণনা আকারে এবং নিউমেরিক্যালি বের করা হয়েছে পরের স্লাইডে, যেটা নেক্সট মিটিং লিংকে দেখানো হবে। সো এখন আই গেস তোমাদের লিভ নেওয়া দরকার। 1 মিনিট আর 1 মিনিট ক্লিয়ার করে দিই। আর মিটিং এ টেক্সট করছে কে? হ্যাঁ, আজকে কতক্ষণ ক্লাস হবে? ও আজকে ক্লাস আর মেবি এত নাই, ধরে নাও 1 ঘন্টাও না, 1.5 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে, কারণ টপিক অল্প। সো লিভ নাও। আচ্ছা, সো এই স্লাইডটা ক্লিয়ার আছে আই গেস। নেক্সট স্লাইডে যাই। দেখো এটা কি একটু এক্সপ্লিসিটলি লেখা হয়েছে, যে আমরা বলেছিলাম কি ইলেকট্রিক ফিল্ডের এক্স কম্পোনেন্ট কি হবে, এক্স কম্পোনেন্টে E1 এর কোনো ভূমিকাই থাকবে না, কারণ এটা সম্পূর্ণভাবে ভার্টিক্যাল। সো এক্স কম্পোনেন্ট বা হরিজন্টাল কম্পোনেন্টের মধ্যে আমার জাস্ট E2 cos phi, এই যে E2 cos phi, আর তোমার হলো গিয়ে ওয়াই কোঅর্ডিনেটের ক্ষেত্রে, তোমার ওয়াই কম্পোনেন্টের ক্ষেত্রে E2 sin phi মাইনাস E1। সো phi কে তুমি ইয়ে করে দাও, phi কি ছিল 90 মাইনাস থেটা, phi হলো গিয়ে 90 মাইনাস থেটা। তো cos 90 মাইনাস থেটা কি sin থেটা। আচ্ছা, cos 90 মাইনাস থেটা হলো গিয়ে sin থেটা। হ্যাঁ, সো হ্যাঁ ঠিক আছে, এটা হলো গিয়ে sin থেটা। আর এখানেও cos sin 90 মাইনাস থেকে কি cos থেটা। তো আমাদের নেটে তাহলে কি আসতেছে দেখো, E2 sin থেটা i ক্যাপ প্লাস E2 cos থেটা মাইনাস E1 j ক্যাপ। এখন E2 এর মান কি হবে? E2 এর মান কুলম্বস ল আছে না, কুলম্বস ল দিয়ে এটা হয়ে যায়। দেখো, এই দেখো, দাঁড়াও, হ্যাঁ। সো E2 কি, এই যে +2 ন্যানো কুলম্ব যে চার্জটা আছে, সেটা আমাদেরকে কি পরিমাণ ফিল্ড দিবে, এটা হলো কি E2। সো এদের মধ্যবর্তী ডিসটেন্স কত 5, এটাকে আমরা ধরে নিলাম D2 ধরে নেই, লেটস সে। সো D2 ধরে নিলাম, তাহলে এখানে যে ফিল্ডের মান সেটা কি কে কিউ বাই ডি স্কোয়ার, কে এর মান আমরা বসালাম না, ধরো কে রেখে দেই, কিউ কি +2 ডিভাইডেড বাই D2 হোল স্কোয়ার। সিমিলারলি দেখো, আচ্ছা D2 এর মান হলো গিয়ে 5 সেন্টিমিটার, আর এখানেও কিন্তু সেম সূত্রটাই অ্যাপ্লাই হবে। এখানেও তোমার কে কিউ বাই D1 স্কোয়ার, জাস্ট D1 এর মান কি 4 সেন্টিমিটার, সেন্টিমিটার মিটার না কিন্তু, আগে বলে দিলাম। সো আচ্ছা, এখন নেক্সট দেখো, এখন ওই জিনিসটাকে এভাবে লিখেছি আবার, যে K/Q2 ডিভাইডেড বাই D2 হোল স্কোয়ার। আর এখানে দেখো সাইন থেটাকে এলিমিনেট করা যায়, সাইন থেটা আর কস থেটা আমরা এটাকে আমরা এলিমিনেট করতে পারি কিভাবে দেখবা, এই দেখো, 1 মিনিট, এই দেখো সাইন থেকে কিভাবে এলিমিনেট করা যায়। আমরা এটাকে থেটা ধরেছি না, তো সাগরে লবণ অনেক, তো সাগরে লবণ কোনটা, এই যে 3 সেন্টিমিটার, আর অনেক হলে গিয়ে অতিভুজ 5। তো সাগরে লবণ অনেক মানে সাইন থেটা কি 3/5, সিম্পল। আর কবরে ভূত অনেক মানে কস থেটা, তো ভূমি কি 4 সেন্টিমিটার, আর অনেক হলে গিয়ে অতিভুজ 4/5, এটা হলে গিয়ে কস থেটা। আমরা জাস্ট এভাবে লিখতে পারি, আমাদের আলাদা আলাদা ভাবে আর অ্যাঙ্গেল বের করার দরকার নেই, সাবস্টিটিউট করে দিতে পারি, সিম্পল। এটা হলো গিয়ে সাইন থেটা, এটা হলো গিয়ে কস থেটা। তো এটাই যে আমরা ওইখানে করেছি, এই যে সাইন থেটার জায়গায় 3/5, কস থেটার জায়গায় 4/5।
তো এখানে যদি তুমি একটু বসাও, একটু ক্যালকুলেশন করো, তাহলে আরেকটা কথা বলে দিই আগেই, যে তোমার চার্জের এখানে আমরা কোনো সাইন ইউজ করিনি, চার্জের জাস্ট মানটা ইউজ করছি, কারণ আমরা ওই চার্জের মান দিয়ে অন্যভাবে সাইন নির্ণয় করতে চাচ্ছি না। আমরা নিজে অনুযায়ী অ্যানালাইসিস করে দেখতে চাচ্ছি যে কোন দিকে ফিল্ডটা হবে এবং কোন দিকে ফোর্সটা কাজ করতেছে, সেই অনুযায়ী আমরা সাইন নির্ণয় করবো। এই জন্যই আমরা ওই যে দেখো প্রথমে বলেছিলাম যে এটা হলে পজিটিভ দিকে কাজ করতেছে দেখে এটাকে প্লাস ধরলাম, এটা নেগেটিভ দিকে ক্লাস করতেছে মানে কাজ করছে দেখে এটাকে মাইনাস ধরলাম। আলাদা আলাদা ভাবে আমরা সাইনের জন্য এখানে কোনো মাইনাস প্লাস দেইনি, সাইনের জাস্ট অ্যাবসলুট মান মড মান বসাইছি মডুলাস দিয়ে। তো এখানে যদি তুমি করো তাহলে দেখবে এই যে এরকম একটা রাশি আসবে, ন্যানো, আর ন্যানোটাকে আর ভাঙিনি আর কেটাকেও আর ভাঙিনি, তো রেখে দিলাম 480 এন কে, 15 এন কে। আচ্ছা টেক্সট দেখি কে টেক্সট করেছে এখানে। নেট মানে কি বোঝানো হয়েছে? আচ্ছা নেট মানে অনেকগুলা ফিল্ড না, ধরো এই পয়েন্টের মধ্যে এদিকে একটা ফিল্ড, এদিকে একটা ফিল্ড, এদিকে একটা ফিল্ড, এদিকে একটা ফিল্ড, হ্যাঁ। তো তখন এই সবগুলা সাম করার ফলে, যেমন হল গিয়ে তুল্য রোধ পড়েছিল না, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, তো এরকম ব্যাপারটা সবগুলোকে যদি সাম করে দাও তাহলে তাহলে তুমি দেখবা কি এই যে পি পয়েন্ট থেকে একটা ফোর্স বের হচ্ছে বা একটা ফিল্ড বের হচ্ছে, যেটা আসলে সবগুলাকে রিপ্রেজেন্ট করতেছে। মানে এটা যদি তুমি ধরো যে এখান থেকে একটা ফোর্স ফিল্ড বের হচ্ছে, আর তুমি ওই সবগুলাকে এইভাবে ধরো আলাদা ভাবে, তো ও যেটা করতেছে বা যেটা পাবে আউটপুটে আমরা সেটাই পাবো। এটা হলে কি তোমার নেট ফোর্স বা রেজাল্টেন্ট ফোর্স বা রেজাল্টেন্ট ফিল্ড বা নেট ফিল্ড। প্রথম লাইনটা কি, এটা কি সূত্র সূত্র অনুসারে বসানো হয়েছে যে ই টু কস ফাই তারপর আই ক্যাপ প্লাস ই টু সাইন এটা হলে কি ওই যে ফাই। একটা ভেক্টর রাশিকে কিভাবে প্রকাশ করা যায়, ভেক্টর রাশিকে প্রকাশ করা যায় এইভাবে। ধরো এক্স একটা ভেক্টর রাশি, মানে এক্স না সরি, ধরো আচ্ছা এক মিনিট, ধরো এ হলো কি একটা ভেক্টর রাশি। তো ভেক্টর রাশিকে কিভাবে প্রকাশ করে, প্রথমে লিখবে এক্স, যেটা হলো এক্স অক্ষে কাজ করতেছে ভেক্টর রাশিটা, ধরো ভেক্টর রাশি এরকম কাজ করছে এদিকে এ, সো এর একটা এক্স কম্পোনেন্ট আছে এদিকে এক্স কম্পোনেন্ট, যেটা এক্স অক্ষে কাজ করতেছে। আর এক্স অক্ষে ইউনিট ভেক্টরকে বলা হয় আই ক্যাপ, জেড অক্ষে ইউনিট ভেক্টরকে বলা হয় জেড ক্যাপ, মানে জি ক্যাপ, হ্যাঁ জে ক্যাপ যেটাই বলো না কেন, সরি জে ক্যাপ। আর এখানে ধরো কম্পোনেন্ট হলো ওয়াই, তো এটাকে লেখা হয় এইভাবে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। আমরা সিমিলার কেসটা করছি, ইলেকট্রিক ফিল্ড কি একটা ভেক্টর রাশি না, এদিকে ধরো এটা হলো ইলেকট্রিক ফিল্ড, তো এর একটা এক্স কম্পোনেন্ট আছে, এর একটা ওয়াই কম্পোনেন্ট আছে। এক্স কম্পোনেন্টটা কত, একটু আগে বলেছিলাম যে এক্স কম্পোনেন্ট হলো কি তোমার ওই রাশিটাকে সবগুলা ফিল্ডের এক্স কম্পোনেন্টকে যোগ করে দিছি। তো একটা ফিল্ডই আছে যেটা এক্স কম্পোনেন্ট আছে, একটা ফিল্ড আছে, দেখো এই যে এখানে দেখো এই যে এটা শুধুমাত্র এক্স কম্পোনেন্ট আছে, আর এটা কিন্তু এক্স কম্পোনেন্ট নাই, এটা হলো গিয়ে সম্পূর্ণভাবে লম্ব, তো এর কোনো এক্স কম্পোনেন্ট নাই। তো এই যে এক্স কম্পোনেন্ট সেটা মূলত তোমার নেট রেজাল্টে এক্স কম্পোনেন্ট আসবে, কারণ এটাকে কোনো চেঞ্জ করতে পারবে না কেউই, এখানে কোনো চেঞ্জ করার কোনো কিছুই নাই। তো এটা হলো গিয়ে এক্স কম্পোনেন্ট আসলো। ওয়াই কম্পোনেন্টে চেঞ্জ আসতে পারে, কারণ ওয়াই এদিকে একটা কাজ করতেছে, আর এই যে ইটা যে কাজ করতেছে তার একটা কম্পোনেন্ট আছে এদিকে ওয়াই, তো এই দুইটা একটা রেজাল্টেন্ট বা বিয়োগ করবা, পার্থক্যটা বের করবা, এটা আমরা বের করেছি। এটা হলো গিয়ে ওয়াই কম্পোনেন্ট। আচ্ছা ভাই, এটা এক্স আর ওয়াই দিকে কাজ করতে পারে, মানে জেড? না জেড কাজ করবে না, কারণ 2 ডাইমেনশনাল প্লেন নিয়ে কাজ করতেছি তো আমরা। আর হ্যাঁ জেড কাজ করার কথা না। আর বলো বলো। আর আর হচ্ছে এখানে যে কজ কি বলে 590 মাইনাস থিটা, এটা কি কোঅর্ডিনেট সিস্টেমে ওই যে করছেন না, সাইন বানাই দিছেন না? 90 মাইনাস, ওই যে হ্যাঁ তোমার ত্রিগোণমিতি ছিল না, সাইন 90 মাইনাস থিটা কি কস হ্যাঁ থিটা, হ্যাঁ, হ্যাঁ। ওই তোমার বেজোড় অনুপাতের কারণে হুম, বেজোড় গুণিতকের কারণে অনুপাত চেঞ্জ হয়ে যায়। আচ্ছা তো দেখো এখন, তো এখন একটা কথা, কে এর মান কি 9 × 10⁻৯, আর 1 ন্যানো মানে কি 10⁻−9। তো 10⁻9 × 10⁻−9 আলটিমেটলি 1 থাকতেছে, সামনে একটা 9 আসবে, কারণ 9টা তো অবশিষ্ট, তাই না? 9 × 10⁻−9 × 10⁻9, তো 10⁻−9 10⁻9 ক্যান্সেল আউট হয়ে যায়, থাকে কি 9। তো এই 480-কে 9 দিয়ে গুণ করো, 115-কে 9 দিয়ে গুণ করো, তো আমাদের দেখো কি থাকতেছে 4320 এক্স অক্ষে, আর 135 হলে গিয়ে ওয়াই অক্ষে। আর এটার এককটা তুমি নিউটন পার কুলম অথবা ভোল্ট পার মিটারে লিখে দিতে পারো। এটার মান কিভাবে বের করবা, একটা ভেক্টর রাশির মান কিভাবে বের করে, যদি এক্স আর ওয়াই দেয়া থাকে, তো জাস্ট অতিভুজের মান বের করবা। এই এক্স যা কথা, এই লম্ব তাই কথা, কারণ এটা সিমিলার, সমান, এতটুকু দৈর্ঘ্য এতটুকু দৈর্ঘ্য সমান। তো এটা স্কোয়ার হোল রুট ওভার করে দাও, এটাই হলো গিয়ে তোমার অতিভুজের মান অথবা নেট ফোর্সের নেট ইলেকট্রিক ফিল্ডের মান। ধরো দেখো কি আসছে,
এই যে 4322.109 ভোল্ট পার মিটার অথবা নিউটন পার কুলম্ব। আর দিক যদি বের করতে চাও তাহলে দেখো y কে x দিয়ে ভাগ করো, tan ইনভার্স করে দাও। ঢাল পড়েছিল, ঢাল tan থিটা ইজ ইকুয়াল টু ঢাল। হ্যাঁ, আর ঢালটা কি ছিল? হ্যাঁ হ্যাঁ y অক্ষের পরিবর্তন ডিভাইড বাই x অক্ষের পরিবর্তন। তো y অক্ষের পরিবর্তন মানে y এর মানটা এটা 135 ডিভাইড বাই x অক্ষের যে মানটা আছে বা পরিবর্তন 0 থেকে এতটুকু, সেটা হচ্ছে 4320। এটাকে tan ইনভার্স করো, তাহলে এই যে গামা ধরে নিছি, ধরো তোমার নেট ইলেকট্রিক ফিল্ডটা এরকম, নেট ইলেকট্রিক ফিল্ডটা ধরো এরকম আসলো, এটাকে আমরা গামা ধরে নিছি। তো এটা এক্স আর ওয়াই জানা আছে, সেইভাবে করলে দেখা যায় যে 1.79 ডিগ্রি। এটা কত কম জানো? বিষয়টা কেমন? বিষয়টা হলো যে এরকম, যে নেট রেজাল্টটা আপাতত দৃষ্টিতে মনে হবে যে এরকম, এতটা ক্ষুদ্র। এই যে এটা হলো 1.79 ডিগ্রি, অর্থাৎ দেখো এক্স অক্ষের সাথে প্রায় লেগে গেছে। আর এটা যদি আমরা আগের চিত্রে একটু অ্যানালাইসিস করি, আগের চিত্রে কি ছিল, এই যে আগের চিত্রে যদি তাকাও তুমি তাহলে দেখবা যে মানে এই ফিল্ড এদিকে কাজ করতেছে আর ও আবার এদিকে টানতেছে, দেখো ও ধাক্কা দিচ্ছে ও টানতেছে। তো এখানে যদি তুমি একটা পজিটিভ চার্জ বা কোনো কিছুকে রেখে দাও, তো সে কোন দিকে যাবে জানো? সে সম্পূর্ণ প্যারালাল যাবে না, আবার সম্পূর্ণ লম্বও যাবে না, সে প্যারালালি কাছাকাছি মানে একটু করে ডিসপ্লেট হয়ে যাবে, এইভাবে চলে যাবে, ফ্রুত করে এখান দিয়ে চলে যাবে, ঠিক আছে? কারণ এদিকে হলে নেট ইলেকট্রিক ফিল্ড কাজ করতেছে। আমরা এখন বের করলাম এই যে অ্যাঙ্গেলটার মান কত, 1.79 ডিগ্রি। আচ্ছা ভাই, এই যে মডুলাস তো মান বের করে, এই মডুলাসের শর্ত কি আছে? কখন কখন মডুলাস দেয়া যায়? মানে ভেক্টর মডুলাসের শর্ত, রাশিতে তো আমরা মান বের করার সময় মডুলাস আচ্ছা মডুলাসের শর্ত তোমার ম্যাথমেটিক্স একটু অন্যরকম আছে, মডুলাস ফাংশনটা কিভাবে প্রকাশ করে। বাট এমনিতে মডুলাস তুমি আমি তোমার ইচ্ছে মতো দিয়ে দিও, মানে ধরো তুমি যেখানে চাচ্ছ যে সাইন নিয়ে ঝামেলা করতে না, হ্যাঁ, এমন একটা জায়গা তুমি এখানে সাইন নিয়ে ঝামেলা করতে চাইতেছো না, তো তুমি সেখানে মডুলাস দিয়ে দিবা। আমি করি এরকম বিশেষ জায়গায়, ধরো সাইনের কোনো ঝামেলা চাচ্ছি না, আমি এখানে মড মেরে দিলাম, সমস্যা নেই, ঠিক আছে? ফিজিক্সে একটু অন্যরকম, ফিজিক্সে আসলে এটা এত ফান্ডামেন্টালি লাগে না। আচ্ছা এখন হলো গিয়ে মজার একটা টপিক, অনেক মজার। আচ্ছা দাঁড়াও, মজার টপিকটা হলো কি ডাইপোল। ডাইপোল নামটা অনেকে শুনছো হয়তো তোমার ওই যে পোলারিটির ক্ষেত্রে কেমিস্ট্রিতে। হ্যাঁ। হ্যাঁ, সো ডাইপোলটা কি? ডাইপোল হলো গিয়ে মূলত দুইটা চার্জ, বিপরীতধর্মী চার্জ। বিপরীতধর্মী চার্জ যখন মাঝখানে একটা দূরত্ব বজায় রেখে সুন্দরভাবে মানে বিন্যস্ত থাকে একটা জায়গায়, ওটাকে বলা হচ্ছে ডাইপোল। এই যে এখানে একটু আলোচনা করা আছে, দাঁড়াও। আহ দেখো, একটা পজিটিভ চার্জ, একটা নেগেটিভ চার্জ, মাঝখানে একটা সেপারেশন আছে, এটা কিন্তু মিলে থাকেনি। এরকম না যে পজিটিভ আর নেগেটিভ সুন্দরভাবে লেগে লেগে দাঁড়ায় আছে বা বসে আছে এরকম না, ব্যাপারটা এরকম না। এদের মাঝখানে একটা সেপারেশন আছে, সেপারেশনটা ধরো ডি। তো এরকম কেসগুলোকে বলা হইতেছে তোমার ডাইপোল, এই দুটাকে একত্রে বলা হচ্ছে ডাইপোল, ঠিক আছে? এই ব্যাপারটা কোথায় দেখছো? পানি একটা ডাইপোল, পানির মধ্যে ডাইপোল থাকে, মনে আছে? পোলার, পোলার কম্পাউন্ড। কোভালেন্ট ব্যান্ড, হ্যাঁ ঠিক আছে, ওই তড়িৎ ঋণাত্মকতার কোভালেন্ট বন্ডে কারণে থাকে। তারা তোমার গিয়ে ডিসপ্লেট হয়ে যায়, ফলে আংশিক ধনাত্মক আর আংশিক ঋণাত্মক চার্জ সৃষ্টি হয়। এর কারণে এরা ডাইপোলের মতো আচরণ করে বা ডাইপোলই বলা যায় এদেরকে। তো এটার এই পানির উদাহরণটাই নিচের স্লাইডে দেয়া হবে, নেক্সট স্লাইডে। তো দেখো ডাইপোলটা বোঝালাম আগে, ডাইপোলটা কি এটা তো বললাম, যে এই দুইটা চার্জ, পজিটিভ নেগেটিভ বিপরীতধর্মী চার্জ, মাঝখানে একটা সেপারেশন আছে ডি। সো এটা হলো ডাইপোল। এখন ডাইপোল, আচ্ছা দেখি তো নেক্সট কি আছে। হ্যাঁ, ডাইপোলের জন্য ইলেকট্রিক ফিল্ড কেমন হবে? ধরো এই ডাইপোল থেকে তুমি এতটুকু উচ্চতায় আসো, তো এইখানে ইলেকট্রিক ফিল্ডটা কি হবে? নেট ইলেকট্রিক ফিল্ড, এটা আমরা বের করতে ইচ্ছুক, তো এটা বের করব। দাঁড়াও টুল বারটাকে নিচে নেই, দেখা যাচ্ছে না। সো হ্যাঁ, সো দেখো ওরা একটা এক্সাম্পল দিছে, এটা দেখে আবার ঘাবড়ে যায় না, কি লিখছে এখানে, আজাইরা আজাইরা না। এই ধরো তোমার প্লাস চার্জ, এটা হলো মাইনাস চার্জ, এটা একটা ডাইপোল, এদের মাঝখানে যে সেপারেশন, হ্যাঁ, এটা হলো ডি। তো এই ডাইপোলের একটা সেন্টার আছে না, সেন্টার মানে এদের মাঝখানে যে দূরত্ব, একবারে কেন্দ্রবিন্দু, কেন্দ্রবিন্দু সেটা কোথায়? সেটা এখান থেকে d/2, এখান থেকেও d/2, কোনো সমস্যা নেই এইটুকে, ঠিক আছে? আচ্ছা এখন আমরা কি চাচ্ছি জানো? আমরা চাচ্ছি যে এই যে সেন্টারটা আছে ডাইপোলের সেন্টার, এই সেন্টার থেকে জেড জেড উচ্চতায় পি পয়েন্টে নেট ইলেকট্রিক ফিল্ড বের করব, নেট ইলেকট্রিক ফিল্ড এই দুইটা চার্জের কারণে। তো আমরা এখানে কয়েকটা রাশিকে ডিফাইন করে নেই। রাশিটা হলো গিয়ে যে এরকম, প্লাস চার্জ থেকে পি পয়েন্টের দূরত্ব
হ্যাঁ সরি, কারেন্ট চলে গিয়েছিল। আচ্ছা, আরেকবার শেয়ার করতেছি। তো দেখা যাচ্ছে। হ্যাঁ ভাইয়া। আচ্ছা দেখো, এই যে প্লাস চার্জ থেকে আমরা আর প্লাস, ধরো প্লাস মানে এই সাইন প্লাস না, মানে এখানে কোনো নাম দেওয়া হয়নি, তো Q1 Q2 দেওয়া হয়নি। সো দুইটা সমচার্জ, এই জন্য Q1 Q2 দেই নাই আমরা। সো এখানে প্লাস চার্জ দেখে আমরা এখানে সাইন হিসেবে বলতেছি যে কোন চার্জ থেকে দূরত্ব। এটা প্লাস চার্জ, আমরা বলতেছি যে আর প্লাস, মানে এই যে কিউ চার্জ থেকে পি বিন্দুর দূরত্ব আর প্লাস, আর মাইনাস চার্জ যেটা, সেটা থেকে পি বিন্দুর দূরত্ব আর মাইনাস। কোনো সমস্যা নেই। তো এখন আমরা ইলেকট্রিক ফিল্ড বের করি। ইলেকট্রিক ফিল্ড কি হবে? প্লাস চার্জ ইলেকট্রিক ফিল্ড কোন দিকে? প্লাস চার্জের আউটওয়ার্ডস, মানে এই চার্জ থেকে সরে যাবে। আর মাইনাস চার্জ ইলেকট্রিক ফিল্ড কোন দিকে? চার্জের দিকে আসবে। ফিল্ড লাইন দেখেই বুঝতে পারবা, একটু আগেই দেখাইছিলাম সবার প্রথমে। ঠিক আছে, এটা সমস্যা থাকার কথা না। তো নেগেটিভ চার্জের ফিল্ড এদিকে আসবে, আর পজিটিভ চার্জ এদিকে যাবে। তো আমরা সাম করে দিই, নেট যেহেতু বের করবো। এই যে নেট ইলেকট্রিক ফিল্ড ই প্লাস, যেটা এদিকে কাজ করতেছে, আর ই মাইনাস, যেটা ওয়াই অক্ষে নেগেটিভে কাজ করতেছে, বিয়োগ করলাম। সো কুলম্বস ল অনুসারে কি হয়? 1/4 পাই এপসাইলন নট কিউ বাই ডি স্কোয়ার। সো কিউ বাই ডি স্কোয়ার, ডি স্কোয়ারটা কি? এই প্লাস চার্জের ক্ষেত্রে ডি স্কোয়ারটা হবে আর প্লাস স্কোয়ার। ইয়ের মতন একটা ওই যে 4 পাই ইন, এটা কি বলে? এই যে ইয়ের মতন দেখতে, মানে 1/4 পাই। এপসাইলন নট, জি। এপসাইলন নট। আমি টেক্সট করে লিখে দিচ্ছি। আচ্ছা, এপসাইলন বলা হয়। আর এপসাইলন ওইখানে নট দেয়াটা কি জানো? নট হলে কি তোমার কোনো একটা কনস্ট্যান্ট ভ্যালুকে নট দেয়া হয়, জিরো, বা এপসাইলন জিরো বলে অনেকে। থ্যাঙ্কস, আচ্ছা ঠিক আছে, ওয়েলস। ওকে। সো এখন দেখো, তাহলে কুলম্বস ল অনুসারে কি হয়? এখানে ফোর্সটা কিউ বাই ডি স্কোয়ার। সো এখানে ডিটা কি? আর প্লাস, এটা হোল স্কোয়ার। সিমিলারলি দেখো এখানেরটা কি হবে? আর মাইনাসের হোল স্কোয়ার। এটা কোনো সন্দেহ নাই বা সমস্যা নেই, বুঝলাম। এখন আমরা চাচ্ছি যে আরটাকে, এই যে যে সেন্টার থেকে মধ্যবর্তী দূরত্ব জেড, এর সাপেক্ষে প্রকাশ করতে। তো দেখো কি করা যায়, একটু চিন্তা করো। এই যে যে এটা আর প্লাস, এটাকে কি লেখা যায়? এই সম্পূর্ণটা থেকে এতটুকু বাদ দাও, তাহলে তো এইটুক থাকবে না। এই সম্পূর্ণটা থেকে এতটুকু বাদ দিলে এইটুক থাকবে না। আচ্ছা, সম্পূর্ণটা কত? সম্পূর্ণটা কত? জেড। আর এইটুক কত? D/2। এটা ছিল ডি, তাহলে এটা হবে D/2। তো এই আর প্লাস কে কি লেখা যায়? জেড মাইনাস D/2, তাই না? আচ্ছা, সাইমালটেনিয়াসলি দেখো, দেখো এখন যে এখান থেকে আর মাইনাস কে কি লেখা যায়? আর মাইনাস কে, এটা হলো কি জেড। তো আর মাইনাসটা এই পর্যন্ত আছে, তো জেড প্লাস D/2, ঠিক আছে না? আর মাইনাস, এই দেখো এতটুকু যোগ করে দিবা এই আর মাইনাসের ক্ষেত্রে। তো জেড প্লাস D/2, এটা হলো আর মাইনাস। সো এখন তাহলে আমরা আর প্লাস কে কি লিখলাম? আর প্লাস কে লিখলাম জেড মাইনাস D/2, হাফ D/2, বা হ্যাঁ D/2। আর মাইনাসের ক্ষেত্রে লিখলাম জেড প্লাস D/2, সমস্যা নেই। এখন ওরা কি করছে? ওরা এখান থেকে জেড কে ভাগ করছে, বা জেড কমন নিছে। তো জেড কমন নিলে দেখো এখান থেকে জেড চলে যায়, 1 থাকবে, আর এখানে 2Z নিচে এসে পড়বে। ঠিক আছে, বুঝলাম। তো উপরে সবগুলোর উপরে যে হোল স্কোয়ার যেহেতু আছে, তো আমরা এখানে জেড কমন নিলে সেই জেড এর উপর একটা হোল স্কোয়ার থাকবে, স্কোয়ার থাকবে। তো আলটিমেটলি তুমি এখান থেকে যদি জেড স্কোয়ার কে ফ্যাক্টর আউট করো, 1/z স্কোয়ার কে, তাহলে এখানে একটা জেড স্কোয়ার এসে পড়বে। আর এখানে কি থাকতেছে? এই যে এটা থাকতেছে। কিছুটা দেখতে দেখো, a মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে, 1/a মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস 1/a প্লাস বি হোল স্কোয়ার। তো এটাকে তুমি একটু ইয়ে করো, লসাগু করো, তাহলে এই দুটো রাশি গুণ হয়ে যায়। এই দুটো রাশি গুণ হলে দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসবে সূত্রটা। দেখো a প্লাস বি, a মাইনাস বি, a মাইনাস বি, a প্লাস বি, গুণ করলে কি আসবে? a মাইনাস বি হোল স্কোয়ার, তার উপর আর একটা হোল স্কোয়ার আছে, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সরি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার উপর একটা হোল স্কোয়ার আছে। বুঝতে পারছো? দেখো এই যে 1 স্কোয়ার, এটার উপর স্কোয়ার, মানে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা পড়ো নাই? এই যে a মাইনাস বি হোল স্কোয়ার, এটাকে জাস্ট সাম করে দাও। আই গেস এখানে কোনো প্রবলেম নাই। কারণ দেখো ব্যাপারটা এরকম,
এ মাইনাস বি হোল স্কোয়ার ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার। সো এটা কি আসবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার। তো এটা জাস্ট এখানে হয়ে গেছে যে 1 স্কোয়ার মানে 1, আর এটার উপর স্কোয়ার, তার উপর আবার হোল স্কোয়ার ফুল। আর তাহলে এখন তুমি লসাগু করলা, ফাইন। লসাগু করার আগে তুমি এইভাবে না করে প্রথমে এই গুণ আকারে রাখলা, এই দুইটা রাশিকে আমরা গুণ আকারে রাখলে তাহলে দেখবা কি যে এটা ধরলাম এ, এটা ধরলাম বি। হ্যাঁ, তো এখানে কি আসবে? এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি। এ প্লাস বি সূত্রের মাইনাস, মানে সরি এইখানের মাইনাস, তারপর এ মাইনাস বি এসে পড়বে। তো এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি কি? 2ab। তো 2ab জাস্ট এখানে বসা দাও, তাহলে দেখবে যে এরকম একটা রাশি আসতেছে। একটু সিম্পল, তুমি বাসায় করলেই দেখতে পারো। তো এখান থেকে তুমি দেখবা কি জানো, যে নেট ইলেকট্রিক ফিল্ডটা এই যে এটা আসবে কিউ ডিভাইডেড বাই 2 পাই এপসাইলন নট জেড কিউব, তার সাথে একটা ফ্যাক্টর গুণ আছে যেটা হলো ডি ডিভাইডেড বাই 1 মাইনাস ডি বাই 2z হোল স্কোয়ার, তার উপর হোল স্কোয়ার। সো এটা হলো গিয়ে সুন্দর যে তোমার সেন্টার থেকে জেড উচ্চতায় বা জেড দূরত্বে এখানে একটা ইলেকট্রিক ফিল্ড হবে, সেটা হলো গিয়ে এটা বা এই মান। তো এখানে কিছুটা অ্যাপ্রক্সিমেশন দিছে পরবর্তীতে এই জায়গাটায়। কি এখানে দেখো তো কি লেখা আছে, আমি তখন এটা মুছে দিই। তো এখানে বলছে যে দাঁড়াও কলম কই, হ্যাঁ দেখো কি বলছে, জেডটা যদি এই এতটুকু সেপারেশন থেকে অনেক বড় হয়, ব্যাপারটা সবসময় রিয়েলিস্টিক হবে, কারণ এটা দুইটা পরমাণুর মাঝখানে যে ব্যবধান সেটা কত, ন্যানো স্কেলে না, ন্যানো স্কেলে। আর তুমি এইখান থেকে ধরো তুমি এখান থেকে 20 মিটার দূরে এখানে দাঁড়ায় আছো, তো এটা তো এটার সাপেক্ষে অসীম মনে হবে। ন্যানো স্কেল থেকে 20 মিটার অসীম মনে হবে, অসীম, অনেক বড়, অনেক হিউজ, প্রায় ধরো 100 কোটি গুণ বড় এরকম হতে পারে। ঠিক আছে, এত বড় হিউজ। তো তখন ডি বাই জেড মানে ডি বাই জেড এই রাশিটার অনুপাত 0 হয়ে যায়, 0 বার, হ্যাঁ এই নেগলেক্ট করা যায়, 0 হয়ে যায়। এটা খুবই যদি ছোট হয়, এটা যদি বড় হয়, তাহলে এই অনুপাতটা 0-র কাছাকাছি না? দেখো 1/500 কোটি লেখো, কত আসবে? এটা কত আসবে? 0। তো 0 করে দাও আলটিমেটলি এখানে, তাহলে 0 1 মাইনাস 0 1 হোল স্কোয়ার। তাহলে দেখো কি আসতেছে, 1/2 পাই এপসিলন নট কিউডি বাই জেড কিউ। দাঁড়াও ধ্রুব কল দিয়েছে, 1 মিনিট, 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ, আচ্ছা। সো দেখো, তাহলে মানে রিয়েল লাইফের ক্ষেত্রে এই ব্যাপারটা ঘটে, অ্যাপ্রক্সিমেট করা যায়। তো এখানে একটা নতুন জিনিস তৈরি হবে, পরবর্তী স্লাইডে দেখানো হবে যে কিউডি, কিউডি সুন্দর একটা রাশি, এই জিনিসটা একটা নতুন একটা রাশি হিসেবে ডিফাইন করা হবে পরবর্তী স্লাইডে। সেটা আপাতত এখন দেখে রাখো। আচ্ছা, কয়েকজন টেক্সট করছে, আমি আগে এটা মুছে তারপর দেখতেছি। ল্যাগিং করতেছে অনেক। আচ্ছা, আমার কি নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে? আমারই প্রবলেম হওয়ার কথা, কারণ আমি এখন ডেটাতে আছি, বুঝতে পারছো? হ্যাঁ, একটু আগে হয়েছিল। আচ্ছা, সরি এর জন্য। আচ্ছা দেখো, সমস্যা নেই। আচ্ছা ভাই, এখানে এইখানে কি আমি পি বিন্দুর সাপেক্ষে ইলেকট্রিক ফিল্ড বের করলাম? মানে যদি কোনো বিন্দু পি হয়। যদি কোনো বিন্দু পি হয়, দাঁড়াও, পি বিন্দুর সাপেক্ষে ইলেকট্রিক ফিল্ড, হ্যাঁ না, পি বিন্দুর সাপেক্ষে ইলেকট্রিক ফিল্ড না, এই দুটা পি বিন্দুর মধ্যে ইলেকট্রিক ফিল্ড, মানে পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড বের করতেছো, নেট ইলেকট্রিক ফিল্ড। এই ফিল্ডটা কি? পি বিন্দুর ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা, অন্যভাবে বলতে পারো যে এই ফিল্ডটা হলো গিয়ে তোমার ডাইপোল থেকে, ডাইপোলের কেন্দ্র থেকে জেড উচ্চতায় বা জেড দূরত্বে। ওকে, তো এখন দেখো এই যে কিউ, আর সরি দাঁড়াও কোথায় গেল, হ্যাঁ কিউ ডি যে রাশিটা আছে গুণফল, এটাকে একটা নতুন রাশি বলা হইতেছে। এটাকে বলা হচ্ছে ডাইপোল মোমেন্ট, ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট না, ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। আচ্ছা, এটা বলা হচ্ছে এই রাশিটাকে। রাশিটার মানে কি করে আসলে দেখো, প্রথমত এই ইউনিটটা কুলম পার মিটার, আর এই রাশিটা কোনো স্কেলার রাশি না, এটা একটা ভেক্টর রাশি, বুঝছো? এই রাশিটাকে বলা হচ্ছে ভেক্টর রাশি। এটা ডিরেকশন কিভাবে নির্ণয় করে?
ডিরেকশন হলো গিয়ে ডাইপোলের কয়টা চার্জ থাকে, মাইনাস আর প্লাস থাকে না, তো পি এর ডিরেকশন সবসময় মাইনাস থেকে বের হয়, প্লাসে যায়। এটা হলো গিয়ে তোমার ডাইপোল মোমেন্ট। এই রাশিটা আপাতত এখন না মনে রাখলে সমস্যা নেই, ঠিক আছে? জাস্ট এমনি দেখে মনে রাখতে পারো একটু, ইন্টারেস্টেড থাকো যে এই কিউডি কে বলা হচ্ছে ডাইপোল মোমেন্ট, ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। আচ্ছা ম্যাম, ওইটা প্লাস থেকে মাইনাসে ঢুকে না? না, এটা মাইনাস থেকে প্লাসে যায়। মানে এই দেখো, নেগেটিভ থেকে পজিটিভে যায়, এই ডাইপোল মোমেন্টের ডিরেকশন। এটা পরবর্তী স্লাইডে আরেকটু ভালো দেখতে পাবা। পরবর্তী স্লাইডে এক্সাম্পল দেওয়া হবে, রিয়েলিস্টিক এক্সাম্পল। এই যে সো পানির এক্সাম্পল দেওয়া হইতেছে। দেখো, আচ্ছা তোমার যে কোশ্চেন ছিল সেটার দিকে তাকাও। এই যে হাইড্রোজেন কি প্লাস না? প্লাস প্লাস। তো এই দুইটা প্লাসকে কনসিডার করে তুমি এইখানে ধরতে পারো, দুইটা প্লাসের একটা অংশ এদিকে যাবে, হ্যাঁ, নেট রেজাল্ট হিসেবে দুটা প্লাসের ফিল্ড এদিকে আসবে। দেখো অক্সিজেন মাইনাস, তো দেখো মাইনাস থেকে প্লাসের দিকে কি যাচ্ছে? ডাইপোল মোমেন্ট যাচ্ছে। আচ্ছা টেক্সট কে করেছে? কে? আচ্ছা, মনে হয় স্লাইড ভালো লাগছে অনেক। আচ্ছা দেখো, সো এটা হলো কি হাইড্রোজেন, পানি, হ্যাঁ, পানি আর হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যবর্তী কোণ কত থাকে? 105 ডিগ্রি, ঠিক আছে? এটা তো খুবই কমন একটা মানে ফ্যাক্ট। আচ্ছা এখন এই জিনিসটা অনেক মজার। বিষয়টা কি, যে ইলেকট্রিক ফিল্ডের মাঝখানে তুমি যদি কোনো ডাইপোলকে রাখো তখন কি হয় ইলেকট্রিক ফিল্ডের মাঝখানে? সো ইলেকট্রিক ফিল্ডের মাঝখানে যদি ডাইপোলকে রাখো, আমি আগেই বলে দিই, ডাইপোলটা নাচা শুরু করে ইলেকট্রিক ফিল্ডের মাঝখানে রাখার কারণে, খুশিতে নাচা শুরু করে। তো ব্যাপারটা একটু পরে দেখানো হবে কেন হয়, ঠিক আছে? আর এইখানে যে কি কি বলছে, এটা জাস্ট বলছে পানির মধ্যে হলো গিয়া হাইড্রোজেন অক্সিজেনের মধ্যে কি কি পরিমাণ প্রোটন নিউট্রন থাকে, ইলেকট্রন থাকে, এগুলো জাস্ট এখানে বলছে। পরবর্তী স্লাইডে হলো গিয়ে খেলা হবে, যে কিভাবে সে নাচে, এটা নিয়ে খেলা, খেলাটা দেখাচ্ছি। আহ আর এই নাচার উপর ভিত্তি করে তোমার মাইক্রো ওভেনে খাবার রান্না হয়, পরে বলতেছি। সো দেখো, এই একটা ডাইপোল। এখন আমরা একটু মানে ফান্ডামেন্টালি যাব। সো এই একটা ডাইপোল, এই একটা এক্সটার্নাল ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড, এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড এদিকে কাজ করতেছে প্যারালাল, ঠিক আছে? এই দেখো, তো এখন আমরা ডাইপোল একটা সেন্টার আছে না? অবশ্যই ডাইপোল একটা সেন্টার আছে। তো ডাইপোলের সেন্টার থেকে ইলেকট্রিক ফিল্ডটা যে কাজ করতেছে, আমরা ধরে নিচ্ছি থেটা কোণে, ধরে নিলাম ফর সাম রিজন, ধরে নিলাম যে থেটা কোণে কাজ করতেছে। আর এটা হলো গিয়ে তোমার অক্সিজেন, এটা হলো গিয়ে দুইটা হাইড্রোজেন। তো এটা হলো -2 ডেল্টা, এটা হলো গিয়ে কি হবে? +2 ডেল্টা হবে, কারণ দুইটা হাইড্রোজেন মিলায় কি হয়? প্লাস ডেল্টা মানে +2 ডেল্টা চার্জ, আংশিক চার্জ, যেটা হলো গিয়ে 9 পড়েছে। তো এখন একটা কথা, ইলেকট্রিক ফিল্ড এদিকে কাজ করতেছে, ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড যদি কোনো নেগেটিভ চার্জ ফেস করে, তখন ফোর্সটা বিপরীত দিকে পায়। যেমন ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কি? পজিটিভ না? দেখো এখানে কোনো মাইনাস ইলেকট্রিক ফিল্ড দেয় নেই, মাইনাসই দেয় নেই, প্লাস সি, ইলেকট্রিক ফিল্ডটা রেডিয়ালি দেয়া আছে। মানে তোমার বুঝতে হবে যে এখানে পজিটিভ চার্জ আছে, সামহাও এখানে কোনো একটা পজিটিভ চার্জের সোর্স আছে, এখান থেকে একটা ইলেকট্রিক ফিল্ড বের হচ্ছে। কিভাবে বুঝলাম? ওই যে আমরা বলেছিলাম যে ইলেকট্রিক ফিল্ড লাইন কিন্তু পজিটিভ থেকে বের হয়, পজিটিভ থেকে বের হয়। তো হ্যাঁ, তাহলে বুঝতে হবে যে পেছনে কোথাও না কোথাও ইলেকট্রিক মানে পজিটিভ চার্জ আছে। আচ্ছা ঠিক আছে, তো এখান থেকে একটা পজিটিভ ইলেকট্রিক ফিল্ড বের হচ্ছে। তো দেখো এখানে একটা পজিটিভ চার্জ, ইলেকট্রিক ফিল্ডও পজিটিভ, তো ধাক্কা পাবে কোন দিকে? এদিকে পাবে, এদিকে ধাক্কা পাবে। আর এখানে একটা নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জ, কিন্তু ইলেকট্রিক ফিল্ডটা পজিটিভ, তো ধাক্কা তো পাবে না, উল্টা মানে আকর্ষণ করবে, এদিকে যাবে। তো এখন মজার কথা কি দেখো, এই চার্জ দ্বয়ের মান কিন্তু সমান, দিকটা বিপরীত। চার্জ দ্বয়ের মান সমান না? হাইড্রোজেন আর অক্সিজেনের কথা চিন্তা করো, হাইড্রোজেন কি? -2, মানে আয়নের কথা বলতেছি, আর অক্সিজেন দুইটা মিলে কি হয়? +2, দুইটা অক্সিজেনের কথা বলতেছি, সরি দুইটা হাইড্রোজেনের কথা বলতেছি, উল্টা কথা বললাম কেন? 1 মিনিট, আমি একটু শান্ত হই। হ্যাঁ, মুখে যেটা বলতেছি ব্রেনে উল্টা চিন্তা করতেছি। আমি বলতে চাচ্ছি যে অক্সিজেন হলে গিয়ে -2 আয়নের কথা বলতেছি, আর হাইড্রোজেন হলে গিয়ে +1 মিলে +2। তো সমপরিমাণ চার্জ কিন্তু বিপরীত দিকে কাজ করতেছে। তো এদিকে কি ফোর্স? ডিরেকশনের কারণে আমরা বলতেছি উল্টা দিকে কাজ করতেছে দেখে মাইনাস বললাম, মাইনাস সমপরিমাণ ফোর্স বা একটা এফ ফোর্স। ঠিক সমান পরিমাণ ফোর্স এদিকেও কাজ করবে, কারণ ফিল্ডের মান একই, তোমার চার্জের মান একই। তো এখানে কি ফোর্সটা কাজ করতেছে? এফ। আচ্ছা দেখো, দুই সাইডে ফোর্সটা কি ব্যালেন্স হয়ে যায় না? ক্যান্সেল আউট হয়ে যায় না? বিপরীত দিকে ফোর্স থাকলে কি এটা কি কোনো দিকে মুভ করবে? মুভ তো করার কথা না।
হ্যাঁ, মুভ করে না। সেন্টার অফ মাসের কোনো মুভমেন্ট হয় না। বাট সেন্টার অফ মাস থেকে এর একটা দূরত্বে ফোর্স কাজ করায় টর্ক সৃষ্টি হয়। টর্ক মেকানিক্সে তোমাদের পড়ানো হয়েছিল, টর্ক সৃষ্টি হয়। কিভাবে মেজার করবো টর্ক? আমরা জাস্ট এখানে একটা পারপেন্ডিকুলার কম্পোনেন্ট নেই, মানে হরিজন্টাল কম্পোনেন্ট, এখান থেকে একটা লাইন টানো, এর একটা কম্পোনেন্ট দিকে নাও, তাহলে দেখো এদিকে একটা ফোর্স। এই ফোর্সটা কি করবে? এই সেন্টার অফ মাসের অ্যাবাউটে একে ঘোরানোর চেষ্টা করবে। সিমিলারলি এদিকের একটা থেটার কারণে এই ফোর্সের একটা এদিকে কম্পোনেন্ট আসবে, তো এটা কি করবে? এদিকে ঘোরানোর চেষ্টা করবে। এটা কি করবে? এদিকে ঘোরানোর চেষ্টা করবে। সো দেখো কোন দিকে ঘুরতেছে? ক্লকওয়াইজ, মাইনাস টর্ক, নেগেটিভ টর্ক। সো দেখো ও ক্লকওয়াইজ ঘুরাইতেছে, ও ক্লকওয়াইজ ঘুরাইতেছে, জাস্ট দুইটা টর্ক অ্যাড হয়ে যাবে। সিম্পলি কথা বলতে, সোজা বাংলা বলতে, দুইটা টর্ক যোগ হয়ে যাবে সেম সেম দিকে। তো ব্যাপারটা কি আমি বললাম, দেখো এখান থেকে দূরত্ব কত? d/2। এটা কি ডি না? তো এখান থেকে আমি বললাম d/2, ধরে নিচ্ছি যে এটা মাঝখানে আছে, তো এখান থেকে এটা d/2। হ্যাঁ, এই সমপরিমাণ টর্ক এখানেও আসবে d/2 থেকেই। তো তোমার এখানে তাহলে ফোর্সটা কত হবে, মানে টর্কটা কত হবে? f/2 সাইন থেটা, f/2 সাইন থেটা। দেখো এখানে থেটা, এটা হলো গিয়ে থেটা। ফোর্সটা কিন্তু এদিকে কাজ করেনি, ফোর্সটা এদিকে কাজ করতেছে। আমরা এখন ভাগ করে নিব এদিকে, আবার এখানেও কিন্তু ফোর্সটা কাজ করেনি, আমরা এখানে ভাগ করে নিতেছি। হ্যাঁ, তো তাহলে আমাদের টর্ক কত হবে? f/2 সাইন থেটা প্লাস f/2 সাইন থেটা, আলটিমেটলি fd সাইন থেটা। আর ওরা এখানে ধরে নিছে কি যে সেন্টার অফ মাসটা মাঝখানে নাই, তাও একইভাবে এই রেজাল্ট আসবে। বলো বলো। এখানে মানে ভাইয়া বল কাজ করছে একদিকে কিন্তু ওই বস্তু স্মরণ করছে আরেকদিকে, তাই কোন হয়েছে নাকি? না, বস্তুর স্মরণ ঘটবে না, বস্তুর স্মরণ ঘটবে না। দেখো এই যে দুই দিকে কিন্তু মানে ফোর্সটা ব্যালেন্স, মানে সেন্টার অফ মাস কোথাও লড়বে না, বস্তু এই জায়গায় থাকবে, জাস্ট ঘুরবে। ঘুরবে কেন? টর্ক, টর্ক পড়েছিলাম তোমাদের ভেক্টর মেকানিক্স এর সেকেন্ড ক্লাসে মনে হয়, রোটেশনাল ডায়নামিক্স, সরি রোটেশনাল ডায়নামিক্স। ঠিক আছে, আচ্ছা দেখো তাহলে টর্কের কারণে কি হচ্ছে আপাতত তোমার রাখো যে ঘুরতেছে, ঘূর্ণন একটা মানে ক্রিয়া সম্পাদন হবে। তো হ্যাঁ, আচ্ছা এখন এই তাহলে এই যে এফ ডি কে আবার তুমি আগের নিয়মে যদি সাবস্টিটিউট করতে চাও, যেখানে আমরা ধরে নিয়েছিলাম যে পিটা হলো গিয়ে কিউডি, তাহলে তুমি লিখতে পারো টর্ক ইজ ইকুয়াল টু মোমেন্ট ইনটু ইলেকট্রিক ফিল্ড ইনটু সাইন থেটা। তো আলটিমেটলি টর্কের সেই মানটা এসে পড়লো যে ডাইপোল মোমেন্টের সাথে ইলেকট্রিক ফিল্ডের ক্রস প্রোডাক্ট, এটা হলো গিয়ে তোমার টর্ক। আচ্ছা এখন কথা, যে টর্ক সৃষ্টি হলে কি হয়? বস্তুটা ঘুরবে না? হ্যাঁ, বস্তুটা ঘুরবে। এখন সবচেয়ে মজার জিনিস হলো গিয়ে এই যে, এখন সবচেয়ে মজার জিনিস যে এইখানে যে টর্কটা, একটু মুছে দিই, দাঁড়াও একটু মুছে দিই, যে এখানে যে টর্কটা সৃষ্টি হইতেছে, তো টর্কের কারণে দুইটা টর্ক কিন্তু সেম একদিকে ঘোরাবে। তো এইভাবে ঘুরতে 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 বস্তুটা যখন ঠিক এইভাবে সমান হয়ে যাবে, তার ইনার্শিয়ার কারণে তার একটা অবশ্যই একটা বেগ তো থাকবেই, কিন্তু ইনার্শিয়ার কারণে সে থামবে না, সে আবার এদিকে চলতে থাকবে। কিন্তু এদিকে যতই চলবে, ফোর্স আবার ঠিকই তাকে ওইদিকে ধাক্কা দিবে। তো চলতে চলতে আস্তে আস্তে তার বেগটা কমছে, আবার রওনা দিছে, আবার এইভাবে ঘোরা শুরু করলো। এরকম খালি চলতেই থাকবে, মানে কাঁপতে থাকবে, ধাম 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 করে কাঁপতে থাকবে। তো এটাকে বলা হচ্ছে অসিলেট করবে, এরকম ফ্রিকোয়েন্সির মতো কাঁপতে থাকবে, বুঝছো? ব্যাপারটা হলো কি এরকম। তো এর কারণে কি হয় চিন্তা করো, তুমি একটা পানিকে ইলেকট্রিক ফিল্ডে রাখলা, তো পানি এরকম কাঁপা শুরু করলো। ষষ্ঠ অধ্যায় পড়েছিলা থার্মাল এনার্জি কি? থার্মাল এনার্জি সেটা মূলত পরমাণু হ্যাঁ সমূহের হ্যাঁ হ্যাঁ গতিশক্তি, পরমাণু সমূহের কম্পন শক্তি বা গতিশক্তি, আর কিছুই না। তাপ, তাপ শক্তি যেটা। তো হ্যাঁ, এখানে যখনই কাঁপা শুরু হবে, তখন ওই ইলেকট্রিক ফিল্ডের যে শক্তিটা আছে, সেই শক্তিটা থার্মাল এনার্জিতে পরিণত হবে, মানে ট্রান্সফার হয়ে যাবে তাপীয় শক্তিতে। আর তখনই খাবার গরম হয়ে যায়, পানি গরম হয়ে যায়। মাইক্রো ওভেনের কথা চিন্তা করো, মাইক্রো ওভেনে যখন খাবার দাও, পানি দাও, তো মাইক্রো ওভেন কি করে জানো? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ছাড়ে, যেটা ম্যাক্সওয়েল ইকুয়েশন পড়ার সময় বলতা, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ইলেকট্রিক ফিল্ড ক্রমাগত সময়ের সাথে সাথে ডিরেকশন চেঞ্জ করে। ইলেকট্রিক ফিল্ডের এর ডিরেকশন, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন চেঞ্জ করার কারণে টর্কের ডিরেকশন তো চেঞ্জ হবেই, পাশাপাশি কম্পনের শক্তিও বাড়বে, অন্যরকম ভাবে চেঞ্জ হবে। হ্যাঁ, তো এর কারণে বিভিন্ন ভাবে ফ্রিকোয়েন্সিতে কাঁপা শুরু করবে, এন্ড কাঁপতে কাঁপতে মানে পানিটা গরম হতে থাকবে, বা ওই যে কোনো গ্লুকোজ ধরো শর্করার ভিতরে যে পরিমাণ পানি থাকে, ওই সবগুলো কাঁপার কারণে ওই খাবারটা আলটিমেটলি তাপীয় শক্তিতে পরিণত হয়ে গরম হয়ে যাবে। তো এইভাবেই তোমার মাইক্রো ওভেনে রান্না করা হয়, মাইক্রো ওভেনে এইভাবেই রান্না হয়। আচ্ছা, এই কারণে তাহলে গরম পানি লাফালাফি করে, হ্যাঁ? হ্যাঁ, গরম পানি আমি এটা লাফালাফি একদিন ভিডিও করে রাখছিলাম, জোস, কাঁপা শুরু করে গরম পানি। গ্রুপে দিব একটু দেখেন। হ্যাঁ, দিয়ে দিও। আচ্ছা
এই জিনিসটা হলে গিয়ে একটু এক্সট্রা পড়াচ্ছি তোমাদেরকে, সামান্য একটু অ্যাডভান্স। এই জিনিসটা হলে গিয়ে তোমার মূলত শেষ করানো যাবে না, শেষ করানো যাবে না মানে মাঝখান থেকে কেটে দিয়েছে, যেটা আসলে এখানে এই জিনিসটা আসলে গাউস লকে লিঙ্ক করে, যেটা তোমাদের ক্যালকুলাস আজকে সকালে পড়ানো হয়েছিল। বাট এইখানে যেহেতু প্রথমে যেহেতু ক্যালকুলাস নাই, এটা জাস্ট একটু বুঝাচ্ছি। নামটা দেখো, ইলেকট্রিক ফ্লাক্স, ফ্যান্সি মনে হইতে পারে, ফ্লাক্স মানে চা খাওয়ার ফ্লাক্স অথবা পানির ফ্লাক্স। হ্যাঁ, না, ব্যাপারটা এরকম না। দেখি কে কি বললো, গাউসিয়ান ল পড়ানো হবে? না না না, এখানে পড়ানো হবে না, এখানে আমি তো পাগল হলেও পড়াবো না, কারণ ও আছে তো, অনেকেই তো আছে, ওরা পারবে না। তোমাদের ওই উদ্ধৃত মেবি তুমি ক্যালকুলাসে আছো না, তো তোমাদেরও পড়ানো হয়েছিল, তুমি এখান থেকে দেখতে পারো, আই গেস তুমি ছিলা, আর না থাকলে তুমি দেখে নিও। অনলি ইলেকট্রিক ফ্লাক্স পর্যন্ত, হ্যাঁ, অনলি ইলেকট্রিক ফ্লাক্স পর্যন্ত। আর তোমার হলে গিয়ে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট পড়ানো হবে না, পোলার কোঅর্ডিনেট জাস্ট পড়ানো হবে, আর কিছু না। তো দেখো, পোলার কোঅর্ডিনেটে ক্যালকুলাস নাই, ভাই একটা বলো। একটু ভাই কথা ছিল। বলো। আম, মানে যাদের জন্য টাইম চেঞ্জ করলেন তারাই তো আসলো না। হ্যাঁ, এটা ঝামেলা আসলে, বুঝলাম না ব্যাপারটা কি। আর আমি আর ইন্নি মনে হয় চাইছিলাম যে, মানে ওরা তো ক্লাসই করতেছে না, তো কি কারণে শুধু শুধু টাইম নষ্ট। হ্যাঁ, আচ্ছা, আমি তাহলে শুরু করবো, 1 মিনিট। ওকে, তো শুরু করতেছি, ইলেকট্রিক ফ্লাক্স, চিত্রটা যাই। সো দেখো কি দেখা যাচ্ছে, দেখতে খুব মজা লাগতেছে। এই যে নীল নীল যে অ্যারো, সেগুলো হলো কি ইলেকট্রিক ফিল্ড, প্যারালাল ইলেকট্রিক ফিল্ড যাচ্ছে, ঠিক আছে? তো ইলেকট্রিক ফ্লাক্সটা কি? ইলেকট্রিক ফ্লাক্সের ডেফিনেশন কি জানো? যে কোনো বা যে কোনো একটা ডিস্ক, হ্যাঁ, বা যে কোনো একটা এরিয়া থেকে, ধরো একটা এরিয়া, এই যে এরিয়া, এই এরিয়া থেকে কি পরিমাণ ইলেকট্রিক ফিল্ড লাইন, আবার বলি, ফিল্ড না, ইলেকট্রিক ফিল্ড লাইন, কি পরিমাণ ইলেকট্রিক ফিল্ড লাইন লম্বভাবে নির্গত হইতেছে। তো দেখো, এখানে কিন্তু ইলেকট্রিক ফিল্ড এদিকে, আর তুমি এই যে এরিয়ার সাথে একটা লম্ব টানো, এদিকে একটা লম্ব, তাহলে দেখো এটাও লম্ব, এটাও লম্ব, ঠিক আছে না? তো এই প্রত্যেকটা ফিল্ড লাইন কিন্তু লম্বভাবেই যাচ্ছে। তো এখানে যতগুলো ফিল্ড লাইন আছে, একটা দুইটা তিনটা চারটা এরকম যতগুলো আছে, এই সবগুলোর সংখ্যাটাই হবে তোমার ফ্লাক্স। সবগুলোর সংখ্যা, আবার বলতেছি, সংখ্যা হবে ফ্লাক্স, বুঝছো? সংখ্যাটা হবে ফ্লাক্স। এখন এই জায়গায় দেখো, এই জায়গাটা মানে কেমন দেখতে। এই যে আমার এখানে লেখা উঠতেছে, আমার নেটে প্রবলেম আছে, যদিও আমার মাথা মানে কথা কেটে আসতে পারে, সরি, আগেই বলে দিচ্ছি। সো এখান থেকে ফিল্ড এরকম, ইলেকট্রিক ফিল্ড, তো এখান থেকে লম্ব তো হয় নাই, লম্ব কোনটা? এটা লম্ব, এটা লম্ব। তো এখন আমরা কিভাবে ফ্লাক্স বের করবো? লেটস সে আমাদের এখানে একটা অ্যাঙ্গেল দেয়া আছে, অ্যাঙ্গেল দেয়া আছে। তো তখন আমরা এই যে ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ড লাইন গুলাকে জাস্ট এর কম্পোনেন্ট নিয়ে দিব, এইখানে যে কম্পোনেন্ট, কি হবে? এটা কস থেটা হবে না? ইলেকট্রিক ফিল্ড ই কস থেটা, এটা যদি ই হয়, তাহলে এইখানে কি হবে? কস থেটা হবে না? গ্রিন কালারের এটা কি ইলেকট্রিক ফিল্ড, মানে গ্রিন কালার, পাতলা না তলের না না, মতো দেখতে? মানে গ্রিন কালারটা হলো একটা এরিয়া, ধরো হ্যাঁ একটা, হ্যাঁ হ্যাঁ, এটা হলো একটা এরিয়া। এটা এরিয়া। আর হ্যাঁ, এটা হচ্ছে লম্বভাবে যাচ্ছে, এটা হচ্ছে ওইটা হলো ইলেকট্রিক ইলেকট্রিক ফিল্ড। ফিল্ড। হ্যাঁ। সো আচ্ছা, তো এখন ইলেকট্রিক ফিল্ডটা কি? এখানে দেখো, এখানে কিন্তু লম্ব ছিল, তো লম্ব থাকার কারণে আমাদের ডেফিনিশন অনুযায়ী সবগুলাই ফ্লাক্স ক্রিয়েট করতেছে, সবগুলাই ফ্লাক্স। বাট এই জায়গায় দেখো, এই জায়গাটা যদি আমি এখন তোমাকে এই ল্যাপটপটাকে ধরে, আমি এখন ল্যাপটপের হাত দিয়ে ধরে যদি ঘুরে দিতে পারতাম, তাহলে এই জিনিসটা এইভাবে টার্ন করতো, টার্ন করে তখন তুমি এরকম একটা জিনিস দেখবা, এই যে এরকম, এরকম সবগুলা ফিল্ড এরকম যাচ্ছে, এদিকে এদিকে যাচ্ছে, বাট সবগুলা লম্ব না, লম্ব হলো গিয়ে এরকম, তলের সাথে লম্ব এটা। তো এটা কিভাবে বের করবা? এটা কিভাবে বের করবা? দাঁড়াও, আহ এটা বের করা খুব ইজি, ওই যে তোমার ভেক্টরের মতো, আর কিছুই না। তোমার হলে গিয়ে এরকম করে যাচ্ছে ফ্লাক্স গুলা, ফিল্ড গুলা এরকম করে যাচ্ছে, আর তোমার ধরো এখানে একটা ইয়া দেয়া আছে, লম্বের সাথে কোণ দেয়া আছে থেটা। তো তুমি এই যে ইটাকে জাস্ট কস থেটা নিয়ে নিবা এখানে, এখানে যদি ই কস নাও, ই কস মানে এই মানটা নাও, যেটা আসলে কিছুই না, জাস্ট এটার কস উপাংশ, তাহলে তোমার লম্ব যে পরিমাণ ফিল্ড লাইন যাচ্ছে সেটার সংখ্যা পেয়ে যাবা, সেটাই আসলে ফ্লাক্স নির্দেশ করে, ঠিক আছে? ওকে। রাদারফোর্ডে যে কি যেন একটা ছিল না, আলফা বিচ্ছুরণ, হ্যাঁ, হ্যাঁ, নিউক্লিয়াসের সাথে ওইটা বাড়ি এখানে খেয়ে নাই। যায় এসে পড়ে, ওইটা কিভাবে? ওইটা মানে কিভাবে হচ্ছে, বাড়ি খেয়ে এসে পড়ে?
আচ্ছা, তুমি যেটা বলেছিলে সেটা হলো কি রাদারফোর্ডের মডেল, ওটা আসলে এখানে টপিক না, সিম্পলি একটু বলে দিই। সিম্পলি ধরো তোমার এখানে নিউক্লিয়াসের কথা বলতেছি, এটা হলো কি তোমার অরবিট। তো এখান থেকে তুমি আলফা কোণাকে ইয়া করবা, তো আলফা কোণা এইভাবে ডিফ্লেক্ট হয়ে যাবে, তারপর এখান দিয়ে ডিফ্লেক্ট হয়ে যাবে, আর ঠিক একদম মাঝ বরাবর যেটা আসবে এখানে, মানে লাইনটা বাঁকা হয়ে গেছে, যেটা একদম এই যে এই বরাবর আসবে সেটা একদম অপোজিটে চলে যাবে, ঠিক অপোজিটে। সেই জিনিসটা তোমার ঘরে কত জানি ভুলে গেছি, 20,000-এ একবার না কি জানি ভুলে গেছি, ঠিক আছে? তো এরকম। তো এটা আসলে এখানে টপিক না, তাও বলে দিলাম। আচ্ছা, তো ফ্লাক্সটা বুঝতে পারছো, ফ্লাক্সটা কেন কিরকম হবে? ফ্লাক্সটা হলে জাস্ট এখানে কস মানে কস থিটা নিয়ে নিবা। হ্যাঁ, তো এই দেখো, এটা হলো গিয়ে ফর্মুলা ফ্লাক্সের। এই ধরো ইলেকট্রিক ফিল্ড এদিকে কাজ করতেছে, হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ড এদিকে কাজ করতেছে। তো আরেকটা টার্ম পরিচিত করে এরিয়া ভেক্টর, এরিয়া ভেক্টর নামে। এরিয়া ভেক্টর কি? সেটা হলো গিয়ে যে কোনো একটা তলের সাপেক্ষে বা যে কোনো একটা তল সারফেসের উপর লম্বভাবে একটা ভেক্টরকে কল্পনা করা হয়েছে, ইউনিট ভেক্টর, একক ভেক্টর, যার মান হলো গিয়ে 1। লেটস সে এটা এন ক্যাপ বললাম, লম্ব, হ্যাঁ, লম্ব বললাম। তাহলে আমাদের সুবিধা হবে। সুবিধা কেন হবে? আমরা এখানে ই আলাদাভাবে কস থিটা না লিখে আমরা দুইটা কাজ করতে পারি। কি কাজ করতে পারি দেখো, এই যে এন ক্যাপকে আমরা বলে দিলাম এটা হলো এরিয়া ভেক্টর এ ক্যাপ, সমস্যা নেই। তো এখন তুমি ক্রস প্রোডাক্ট করেছিলে না ভেক্টরে, তো ক্রস প্রোডাক্ট যা করা মানে করা যে কথা, এই আমাদের সিম্পলি কস উপাংশ না, সে একই কথা। আমরা ই কস থিটা নিব, অথবা ই আর এ এর ক্রস প্রোডাক্ট করে দেই, তাহলে কি আসবে? ই এ কস থিটা। এখন তুমি বলতে পারো আল্লাহ এখানে তো এক্সট্রা একটা এ এসে পড়লো, কিন্তু সমস্যা তো নেই, এর মান কি 1, ইউনিট ভেক্টর। এই জন্য তাহলে বুঝতে হবে যে এরিয়া ভেক্টরের সাপেক্ষে মানে ইলেকট্রিক ফ্লাক্সের, ইলেকট্রিক ফিল্ডের ক্রস প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট কি বলতেছি, ডট প্রোডাক্ট, মানে কস থিটার জায়গায় ক্রস প্রোডাক্ট বলে ফেলতেছি। কস থিটা বলতে বলতে ক্রস প্রোডাক্ট এসে পড়েছে। তো কস থিটা মানে তুমি বুঝে নিবে এখানে ডট প্রোডাক্ট আসতেছে, ঠিক আছে? তো এই ডট প্রোডাক্টটা তোমার হলো ফ্লাক্সকে নির্দেশ করে, আর এটাকে ফাই দ্বারা প্রকাশ করা হয়। ফাই এই যে এরকম, এটা হলো ফাই। আচ্ছা, এখন মনে হয় আর অল্প টপিকস আছে, লাস্ট টপিক দেখি কি আছে। সাইন কনভেনশনটা বলে দিই, এটা একটু মনে রাখবা। সাইন কনভেনশন সেটা হলো গিয়ে একটা সারফেস দিয়ে যে পরিমাণ ফ্লাক্স ঢুকবে, ইলেকট্রিক ফিল্ড লাইন ঢুকবে, আমরা বলতেছি ফ্লাক্স, ফ্লাক্স ঢুকতেছে, ফ্লাক্স, হ্যাঁ, ফ্লাক্স। ফ্লাক্স যদি ভেতরে ঢুকে আচ্ছা, ফ্লাক্স যদি ভেতরে ঢুকে, এটাকে ডিফাইন করা হয়েছে নেগেটিভ সাইন আকারে। এটা হলো কনভেনশন, আগেই বললাম সাইন কনভেনশন। তো ফ্লাক্স যদি ভেতরে ঢুকে সেটা হলো নেগেটিভ, আর ফ্লাক্স যদি বের হয়ে যায় সেটা হলো পজিটিভ। ব্যাপারটা কি, ধরো এখান থেকে ফ্লাক্স বের হচ্ছে বা ফিল্ড লাইন বের হচ্ছে, এটাকে আমরা চিন্তা করব পজিটিভ ফ্লাক্স আকারে। এটা একটা কনভেনশন ছাড়া কিছুই না, প্রচলিত আকারে ধরে নেওয়া হয়েছিল আদিমকালে, বা যারা আবিষ্কার করেছে তারা এটা ধরে নিয়েছে। আর যেটা ভেতরে ঢুকবে সেটা হলো নেগেটিভ, এটা মনে রেখো, ঠিক আছে? এই যে লাইনটা তোমাদেরকে পিডিএফ দেওয়া হবে, সমস্যা নেই, এখান থেকে পড়ে নিতে পারবা। আর আরেকটা অ্যাডভান্টেজ কি দিব, সেটা হলো গিয়ে পিডিএফ এর মধ্যে ইয়া দিব, ক্যালকুলাসের পার্টটা থাকবে, যেটা তোমরা বড় হলে হয়তো বা যখন পড়বা ফিউচারে তখন তোমাদের লাগবে, জাস্ট ওটা তোমার এমনি এখন পড়ার সময় ইগনোর করে নিও। সো নেক্সট, এই যে এই টপিকটা শেষ করলেই তোমার আর কিছু নাই। এরপরে হলে গাউস ল ছিল, বাট ওইটা দেই নেই, ওইটা তোমাদের আর নাই। তো এইখানে তোমাকে হালকা ভাবে একটু বোঝাচ্ছি, মানে এই জিনিসটা তোমার এখন কাজে আসবে না, তাও একটু মানে মানে ইন্টারেস্ট যদি থাকে এরকম, এই জন্য বলে দিলাম যে গাউসিয়ান সারফেস, একটা সারফেস বলা হয় সারফেস, বা তোমার হলে গিয়ে যে কোনো 3D রিজিয়ন, হ্যাঁ, মূলত কথাটা কি যে ক্লোজ সারফেস, গাউসিয়ান ক্লোজ সারফেস। ক্লোজ সারফেস বলার সাথে সাথে তোমাকে বুঝতে হবে ক্লোজ মানে কি, যে একটা সারফেসের সব প্রান্তগুলা জোড়া থাকতে হবে, হ্যাঁ। ধরো এখান থেকে ফাঁকা করে দিলা, হবে না, সম্ভব না, এটা কোনো ক্লোজ না। ক্লোজ হতে গেলে সব প্রান্ত জোড়া থাকতে হবে, যেমন এই যে একটা ত্রিমাত্রিক শেপ দেখতেছো, এখানে কোথাও কিন্তু ফাঁকা নেই, মাঝখানে সম্পূর্ণ জোড়া। যেমন এই যে এটা একটা টর্টোস বলা হয়, ডোনেট শেপের, জোড়া, কোনো ফাঁকা নেই। এটা দেখো, এটা কিন্তু ফাঁকা, মাঝখানে ফাঁপা, এটা ক্লোজ না। এটা তো টু ডাইমেনশন, এটা ক্লোজ না। এটা কোনো মানে 3D রিজিয়ন না, মাঝখানে কোনো জায়গা নেই।
তারপর এটাও বেকার, এখানে কোনো ইয়া নেই, ক্লোজ সারফেস না, কোনো কিছুকে আটকাইতে পারে নাই, ফাঁপা একটা জিনিস, মানে একটা টু ডাইমেনশনাল জিনিস, যার কারণে এটাকে বলে ক্লোজ বলা হচ্ছে না। ক্লোজ বলা হচ্ছে যে এটা 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 এটাকে ক্লোজ বলা হচ্ছে। হ্যাঁ, এটা যা সাধারণত মনে রাখলে, এখানে এখন এর মানে অ্যাপ্লিকেশন নাই, বা এটা সূত্রটা তোমার গাউস ল পড়ানো হবে। ক্লোজ সারফেস কেন এরকম একটা জিনিসকে ধরা হয়েছে, বা কেন কি বলা হচ্ছে, স্পেশাল কেন নাম দেওয়া হলো গাউসিয়ান সারফেস, ক্লোজ সারফেসকে কেন গাউসিয়ান সারফেস বলা হলো, এটা গাউস ল পড়ানোর সময় বোঝা যায়। তো এখানে জাস্ট কেন দিছি পিকচারটা জানো, একটা জিনিস দেখাতে। এই দেখো, ইলেকট্রিক ফিল্ড এদিকে কাজ করতেছে, তাই না? হ্যাঁ, আচ্ছা, আমার কি ক্লিয়ার দেখা যায় স্ক্রিন, নাকি জুম করতে হবে? ক্লিয়ার দেখা যায়। আচ্ছা, ইলেকট্রিক ফিল্ড এগিয়ে কাজ করতেছে, এটা একটা তোমার গাউসিয়ান সারফেস বা একটা ক্লোজ সারফেস। তো দেখো, এই দিকে তাকাও, এই পয়েন্টটা, এই পয়েন্টটাকে আমি একটু জুম করি, এরকম। তো এখানে একবার ট্যানজেন্ট ভাবে একটা ফিল্ড লাইন চলে গেল, এই যে এই পয়েন্টে ট্যানজেন্ট ভাবে। তো দেখো, এর কি ফ্লাক্স কত হবে, এর ফ্লাক্স এখন বলতে পারবা? না, আসলে বলি, এর ফ্লাক্স হলে জিরো হবে। কারণ যে ইয়াটা কি ছিল, যে পরিমাণ ফিল্ড লাইন লম্বভাবে, হ্যাঁ লম্বভাবে ভেতরে যাচ্ছে, বা ভেতরে ভেদ করতেছে, পেনেট্রেট করে, ইংলিশে বলা হয় ভেদ করে। এই দেখো, নাম্বার অফ ফিল্ড লাইন, দেখো সংজ্ঞা কি দেয়া আছে ফ্লাক্সের সংজ্ঞা, নাম্বার অফ ফিল্ড লাইন পেনেট্রেটিং দ্য সারফেস, পেনেট্রেটিং সারফেস মানে একটা সারফেসকে কিভাবে ভেদ করতেছে, সংখ্যা, ওই সংখ্যাটা ফিল্ড লাইনের। তো এটা তো ভেদই করে নাই, স্পর্শক ছুঁয়ে গেছে, তো এটার ফিল্ড লাইন জিরো, এটা বললাম। তারপর এই দিকে তাকাও, এইদিকে তোমার কি প্রবেশ করতেছে না, ঢুকতেছে, তো ঢুকার কারণে কি নেগেটিভ, আর এদিকে কি বের হচ্ছে না, তো এইদিকে কি হবে পজিটিভ। আচ্ছা, শেষ, আর কিছু না, এটাই। তো এটাই পর্যন্ত শেষ হলো। এখন মনে হয় তোমার জাস্ট মজার কয়েকটা জিনিস আছে, 2-3টা স্লাইড। আচ্ছা ভাই, ভিতরে ঢুকলে ওইটাকে যেন কি মাইনাস না প্লাস ফ্লাক্স? ভেতরে ঢুকলে হলে গিয়ে তোমার মাইনাস, মাইনাস ফ্লাক্সটা হবে মাইনাস, আর বের হলে হলে গিয়ে প্লাস। ওকে। ওকে, সো এবার হলে গিয়ে কার্টেসিয়ান কোঅর্ডিনেট, যেটা তোমরা পড়ে এসেছো সেই 6-7 থেকে, কার্টেসিয়ান কোঅর্ডিনেট, বাট তখন পড়েছিল 2 ডাইমেনশনাল, আর এখন তোমার হয়তো 9-এ উঠে বা 10-এ উঠে জানতে পেরেছো যে 3 ডাইমেনশনালও আছে। সো এটা নিয়ে একটু কথাবার্তা। এই হলো গিয়ে একটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট, ঠিক আছে? আচ্ছা, সো এখানে ধরো আমরা এর পজিশন কিভাবে ডিফাইন করি কার্টেসিয়ান কোঅর্ডিনেটের। আমরা প্রথমে দেখি এক্স অক্ষে কত দূরে গেছে, ওয়াই অক্ষে কত দূরে গেছে, জেড অক্ষে কত দূরে গেছে, ঠিক আছে? আচ্ছা, তো এখান থেকে ধরো একটা আমি ছোট ক্ষুদ্র একটা এলিমেন্ট কেটে নিলাম, এর দৈর্ঘ্যটা ধরলাম আমি ডেল্টা এক্স, আসো? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তো এর দৈর্ঘ্যটা ধরলাম ডেল্টা এক্স, তারপরে এর উচ্চতা ধরলাম ডেল্টা জেড, এই যে এতটুকু উচ্চতা, আর এর প্রস্থটা ধরলাম, প্রস্থটা ধরো ডেল্টা ওয়াই ধরলাম, বা যেটা ইচ্ছা ধরে নিলাম। তো আমরা সিম্পলি বলতে কি পারি যে আয়তন কি হবে, ডেল্টা ভি ইজ ইকুয়াল টু ডেল্টা এক্স ডেল্টা ওয়াই ডেল্টা জেড, অথবা সিম্পলি ধরো একটা বড় শেপের একটা কোনো কিছু নিয়ে নিলা, এরকম এরকম একটা কিছু নিয়ে নিলা, এর আয়তন কি হবে, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, তুমি এক্স এক্স মেজার করো, ওয়াই মেজার করো, জেড মেজার করো, আয়তন হবে এক্স ওয়াই জেড। তো এটা জাস্ট একটু আলোচনা করলাম যে কিভাবে কার্টেসিয়ান কোঅর্ডিনেটে ভলিউম বের করতে হয়, আর কিছুই না। তো কার্টেসিয়ান কোঅর্ডিনেটে একটা অ্যানিমেশন দেখো, এটার দিকে তাকাও। আচ্ছা, এখন কি এটা মানে কি প্রকাশ করতেছে বলো তো, দেখি বুঝতে পারো নাকি। দেখো, প্রথমত এক্স ওয়াই জেড বাড়ার সাথে সাথে কি বাড়তেছে, পজিশন ভেক্টর বাড়তেছে। পজিশন ভেক্টর মানে এই বস্তু থেকে অরিজিনের মধ্যবর্তী যে দূরত্ব, সেটা কিন্তু বাড়তেছে আর কমতেছে, তাই না? আচ্ছা, আর এই বস্তুর হ্যাঁ এক্স কম্পোনেন্ট আছে, ওয়াই কম্পোনেন্ট আছে, জেড কম্পোনেন্ট আছে, যার কারণে এক্স ওয়াই জেড কম্পোনেন্ট দ্বারা একটা আয়তন তৈরি হয়েছে না, দেখো এই যে এক্স ওয়াই জেড দিয়ে একটা আয়তন তৈরি হয়েছে না। তো পরিবর্তনের সাথে সাথে এই আয়তনের হ্যাঁ মানটাও পরিবর্তন হয়, দেখো পরিবর্তনের সাথে সাথে দেখো আয়তনের মানটা পরিবর্তন হচ্ছে। জোস, জোস লাগছে?
হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এবার আচ্ছা আরেকটা এটা হচ্ছে বলো ওই যে বলো বলো। মানে যে কর্ণ বের করে, হ্যাঁ 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 এই যে কর্ণ এভাবে বের করে তাইলে হ্যাঁ, এভাবে বের করা যায় সুন্দরভাবে, অনেক মজা এভাবে বের করা। যেমন ওই যে তুমি একটা জিনিসটা আমার মাথায় ঢুকতো না। এখন যেমন বুঝছি। যেমন ওই যে একটা ভেক্টরের তো আমরা মান কিভাবে বের করি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার কে রুট ওভার করে হ্যাঁ দাও, হ্যাঁ এটা এটা কিছুই তো না বাট কর্ণ, হ্যাঁ। কিছুই না বাট কর্ণ, দ্যাট ইজ নাথিং বাট দ্য ডায়াগোনাল অফ এনি রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন। আচ্ছা এখন দেখো নেক্সট একটা নতুন কোঅর্ডিনেট সিস্টেম সম্পর্কে জানতে যাচ্ছ তুমি এখন, যেটা আগে জানো নাই হয়তো বা জেনেছো, পোলার কোঅর্ডিনেট বলা হয়, পোলার কোঅর্ডিনেট। আবার এটা ভাইবা নিও না কেমিস্ট্রির মতো পোলারিটি আছে কোঅর্ডিনেটের মধ্যে, না 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 এরকম কিছু না, নামটা দেওয়া হয়েছে পোলার কোঅর্ডিনেট, অনেক মজার একটা জিনিস। দেখো কি এখানে আলোচনা করা হয়, এই যে সো আমরা রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেটের ক্ষেত্রে বা কার্টেসিয়ান কোঅর্ডিনেটের ক্ষেত্রে কি নিয়ে কাজ করতাম, এক্স ওয়াই জেড, ঠিক আছে। তো এইখানে দেখো কি নিয়ে কাজ করা হয়, এখানে একটা পজিশনকে কিভাবে ডিফাইন করা হয় বা একটা পার্টিকেলের পজিশন কিভাবে ডিফাইন করা হয়। এভাবে ধরো এখানে একটা পার্টিকেল আছে, তো প্রথমে দেখে অরিজিন থেকে ডিস্টেন্স কত আর, তারপর দেখে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ কত ফাই। তো এইভাবে যদি ডিফাইন করা, এইভাবে দেখো করলে ইজি, তুমি এখানে ফাই দূরত্ব ফাই কোণ অতিক্রম করবা, তারপর এখান থেকে আর দূরত্ব চলে যাবা, তাহলে ওই জায়গাটা পেয়ে গেলা। তো এইভাবে একটা ডিফাইন করা ওয়ে আছে, এটাকে বলা হচ্ছে পোলার কোঅর্ডিনেটিং সিস্টেম। তো এখন আমরা দেখি এটা থেকে রূপান্তর করে কিভাবে। ধরো এই আর আর ফাই দেয়া আছে, এখন আমরা চাচ্ছি যে এক্স কোঅর্ডিনেট বের করব, ওয়াই কোঅর্ডিনেট বের করব, কারণ অনেক সময় লাগতে পারে, তো আমাদেরকে পোলার কোঅর্ডিনেটে মান দেয়া আছে, আমরা চাচ্ছি যে রেক্ট্যাঙ্গুলারে কনভার্ট করব বা কার্টেসিয়ানে কনভার্ট করব, তখন কি করবা, তখন এই যে এক্স এর মান বের করবা, ওয়াই এর মান বের করবা, দেখো কিভাবে বের করা যায়। আর তাহলে এক্স এর মান কত হবে, আর কস ফাই, তারপর এটা আর, তাহলে ওয়াই এর মান কত হবে, আর সাইন ফাই। আচ্ছা ফাইন, এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, তাহলে আর কে কিভাবে রিপ্রেজেন্ট করা যায়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট করে দাও। তারপর এই ফাই এর মানটা কিভাবে রিপ্রেজেন্ট করা যায়, ওয়াই বাই এক্স কে ট্যান ইনভার্স করে দাও। তো দেখো আমরা দুইটা এখানে ট্রান্সফরমেশন দেখালাম, এক এক কি যে তোমার ধরো আর দেয়া আছে বা পোলার কোঅর্ডিনেট দেয়া আছে, আর আর ফাই দেয়া আছে, তো আমরা চাচ্ছি যে রেক্ট্যাঙ্গুলারে কনভার্ট করবো, তাই আমরা এক্স আর ওয়াই এর মান বের করলাম। আরেকটা কি করছি, আরেকটা সেটা কি, আমাদের এক্স দেয়া আছে ওয়াই দেয়া আছে, ধরো আমাদের রেক্ট্যাঙ্গুলার দেয়া আছে এরকম, হ্যাঁ, তো তখন আমরা চাচ্ছি যে পোলারে কনভার্ট করবো, তখন আমরা যে এরকম কাজটা করবো। সো কনভার্সেশন দেখাই দিলাম, মানে কনভার্সন দেখাই দিলাম, কনভার্সন। এখন এর একটা এক্সাম্পল, অ্যানিমেশন। এটা অনেক ইম্পর্টেন্ট, পোলার কোঅর্ডিনেট খুবই, আইফো এফোতেও লাগে, সব জায়গায় লাগে আসলে ফিজিক্সে বলতে গেলে। আর স্পেশালি তোমার ডিফারেন্সিয়াল কোনো মোশন ইন পোলার কোঅর্ডিনেট আছে স্পেশালি, অনেক মজার জিনিসগুলো ওইখানে তো এবার কোরোলিস ফোর্স, সেন্টিপিটাল অ্যাক্সেলারেশন সব পাবা, মজার মজার জিনিসগুলো, ক্যালকুলাস শিখতে হবে। দেখো কি হচ্ছে, এক তো আর পরিবর্তন করতে পারে, চেঞ্জ হইতে পারে, পাশাপাশি এই অ্যাঙ্গেলটা চেঞ্জ হইতে পারে। তো দেখো ওরা একটা জিনিস এখানে করে নাই, হ্যাঁ হ্যাঁ করছে করছে, ঠিক আছে ঠিক আছে। দেখো আমরা এখানে এই পার্টিকেলের মোশন কিভাবে ডিফাইন করতে পারি, এক হলে গিয়ে রেডিয়াসের সাপেক্ষে। দেখো এদিকে একটা মোশন আছে, কেন্দ্র বরাবর একটা মোশন আছে, দেখো এইভাবে যাচ্ছে এইভাবে যাচ্ছে এইভাবে যাচ্ছে এইভাবে যাচ্ছে। ব্যাপারটা কেন আমি বলি, দেখো এই আর এর বরাবর, মানে আর থেকে কেন্দ্র বরাবর একটা মোশন আছে না, এদিকে 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 একটা মোশন আছে, পাশাপাশি হ্যাঁ এদিকে হ্যাঁ এদিকে আবার ঘুরতেছে, ঘূর্ণন মোশন আছে, তো কয়টা মোশন, দুইটা মোশন। তো এইভাবে করে একটা পার্টিকেলের দুইটা। নেট যে ভেলোসিটি তারপর ফোর্স অবস্থান এগুলো রিপ্রেজেন্ট করা যায়। জোস, অনেক কাজে আসে। তো এটা শেষ হলো, দেখি নেক্সটে কি আছে। এর একটা এক্সাম্পল, রেডার থেকে বিভিন্ন জিনিস ডিটেক্ট করার সময় এই পোলার কোঅর্ডিনেট ইউজ করা হয়, অনেক ইম্পর্টেন্ট অনেক। রেডার কি করে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ পাঠায়, এটা সাথে সাথে প্রতিধ্বনির মাধ্যমে দেখা যায় যে কত দূরে আছে। তো ওরা এইভাবে কোণের মাধ্যমে দেখে, ওরা একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে এইভাবে ঘুরায় তোমার সিগন্যালকে, সিগন্যাল ঘোরানোর সময় সময় ওরা দেখে যে কি পরিমাণ কোণ ঘোরাচ্ছে, এবং ওর রেঞ্জ জানা আছে যে কি রেঞ্জে যেতে পারে আমাদের ইএম ওয়েভটা, সেই অনুযায়ী ওরা এভাবে ডিটেক্ট করে পোলার কোঅর্ডিনেট দিয়ে। জোস, দ্য এন্ড, আর কিছু নাই, শেষ। ওকে, সো এখন দাঁড়া এক মিনিট, রেকর্ডিংটা অফ করে দিই আগে।